বাসর ঘরে আমি আকাশকে সালাম করতে গেলেই সে লাঠি দিয়ে মেঝেতে ফেলে দিল আমাকে। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সেদিকে আমার বা তার কোনো খেয়াল নেই। আমি হতবম্ব হয়ে তার দিকে তাকালাম। নিজের চেহারা দেখেছিস কখনো নাই? তোর চুল আর মুখ একরকমই লাগে। রাতের অন্ধকারে খুঁজে পাওয়া কষ্টকর। একদম আমার সামনে আসবি না। আমার যা দরকার ছিল আমি তা পেয়ে গেছি। কথাগুলো বলে সে বিছানায় গিয়ে শুয়ে পড়লো আর আমি মেঝেতে পড়ে কাঁদতে লাগলাম। আমাদের দেশে কালো আর শ্যামবর্ণ দুটোকেই কেউ কালো আবার কেউ শ্যামবর্ণ বলে। আমার গায়ের রং চুলের মতো কালো না হলেও আমাকে শ্যামবর্ণ বলা চলে না। ছোটবেলা থেকে অনেকের অনেক কথা শুনে বড় হয়েছি, কিন্তু আজকের কথাগুলো ঠিক হজম হচ্ছে না। কারণ আজকের কথাগুলো বলছে আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী। আমি মেঘলামণি। গায়ের রং দেখেই হয়তো নাম দেওয়া হয়েছিল। আমার গায়ের রং কালো। আমরা এক ভাই এক বোন। আমার ভাই আমার 2 বছরের বড়, নাম মাহিন হোসেন। গায়ের রং ধবধবে সাদা না হলেও ফর্সা বলা চলে অনায়াসে। লম্বা চওড়া ফর্সা অনায়াসে সুদর্শন বলা যায়। মায়ের রং পেয়েছে ভাই। আমার আব্বাও শ্যামবর্ণ আর আমি কালো। ভাবছেন আমার ফ্যামিলির সবাই ফর্সা, তাহলে আমি কার রং পেলাম? আমার ফুপি আমার মতো কালো, কিন্তু আল্লাহ তাকে তার ঠিকানায় পৌঁছে দিয়েছে। আমার ফুপা অনেক সুন্দর, কিন্তু আমার ফুপিকে অনেক ভালোবাসে। গায়ের রং ফুপির মতো পেলেও কপালটা মনে হয় তার মতো পাইনি। ছোটবেলা থেকেই শুনে আসছি, এই তুই তোর ভাইয়ের মতো হতে পারলি না। তুই ফর্সা হয়ে তোর ভাই কালো হলেও কোনো সমস্যা ছিল না, কারণ তোর ভাই ছেলে মানুষ। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, সোনার আংটি বাঁকাও ভালো। ছেলে তো ছেলেই, কালো আর ফর্সা কি? কিন্তু মেয়েদের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয়। মেয়েদের হতে হবে দুধে আলতা গায়ের রং, তবেই না মেয়ে। আমার আব্বারা 3 ভাই 1 বোন, অনেকগুলো কাজিন আছে আমার, সবাই সুন্দর। শুধু একটা বড় আপু আছে শ্যামবর্ণ, তবে আমার মতো কালো নয়। ছোটবেলায় আমার কাজিনরা বলতো, এই তুই আমাদের ছুঁইবি না, আমরা তোর মতো কালো হয়ে যাব। ওরা হয়তো মজা করে বলতো, তবু আমার খুব খারাপ লাগতো। আমার সামনেই কত মানুষ আমার আব্বাকে বলেছে, কিরে মেয়ে বিয়ে দিবি কিভাবে? মেয়ে তো কালো, বিয়ে দিতে যে অনেক টাকা লাগবে। আমার আব্বা তখন বলতো, আমার মেয়ে আমি পড়ালেখা করাবো, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। সবাই অবহেলা করলেও আব্বা আম্মার কাছে আমি রাজকন্যা ছিলাম। বাড়িতে মা আমাকে দিয়ে কখনোই কাজ করাতো না, মা নিজের হাতে খাইয়ে দিত। আমি শুধু লেখাপড়া, খাওয়া দাওয়া, টিভি দেখা নিয়ে থাকতাম। সবাই অনেক কথা বললেও স্কুলে ফ্রেন্ড ছিল অনেক। এইভাবেই বড় হতে থাকি। আমার সুন্দরী বান্ধবীদের পেছনে ঘুরতে দেখতাম কত ছেলেদের। আস্তে আস্তে ওরা প্রেমও করা শুরু করলো। 2-1 বান্ধবীদের বিয়ের জন্য দেখতে আসলো, সেই গল্প শুনতাম। আবার 2-1 বিয়ে হয়েও গেল, তাতে আমার কি? আমি তো পড়াশোনা করে বড় চাকরি করব। কিন্তু পড়াশোনা আর করা হলো কই? সবে এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হয়েছি। হঠাৎ মা বিয়ে দিতে উঠে পড়ে লাগলো। মা আমাকে ভালোবাসলেও যথেষ্ট বাস্তবিক মানুষ। আবেগ দিয়ে না, বাস্তব দিয়ে সব বিবেচনা করে। মেয়ে হয়ে যখন জন্মেছি, বিয়ে একদিন করতেই হবে। একা একটা মেয়ের জন্য দুনিয়াটা যে বড্ড কঠিন। এমনিতেই কালো, বয়স বেশি হয়ে গেলে আরো খারাপ লাগবে, তাই ঠিক সময়ে বিয়ে দিতে চান। আব্বাও মার কথায় যুক্তি খুঁজে পান। ভাই রাজি না থাকলেও তার কিচ্ছু করার নেই, কারণ সে বেকার, তার কথা কে শুনবে? অনেক ছেলে দেখা হলো। আমাদের ছেলে পছন্দ হলে আমাকে তাদের পছন্দ হয় না, আবার যারা বিয়ে করতে চায় তাদেরকে আব্বা আম্মা পছন্দ করে না। অবশেষে আব্বা সিদ্ধান্ত নিলেন, বিয়ে যেহেতু যৌতুক দিয়েই দিতে হবে, তখন ভালো ঘরেই দিবে। আব্বার ছোট একটা ব্যবসা ছিল, সেটা আর বাড়ি ছাড়া যা ছিল সব বিক্রি করে ভাইকে একটা সরকারি চাকরি দিল, আর বাকি টাকা আমার বিয়ের জন্য রাখলো। এরপর টাকার লোভে যারা বিয়ে করতে এসেছে তাদের আমি ইচ্ছে করে কোনো না কোনোভাবে তাড়িয়েছি। হঠাৎ একদিন আকাশ চৌধুরী আসে আমাদের বাড়িতে তার পরিবার নিয়ে। সে জানায় আমাকে নাকি ভার্সিটি থেকে আসার পথে দেখেছে আর ভালো লেগে গেছে। প্রথমে আমার কাছে খটকা লাগলেও তাকে দেখে আমারও ভালো লেগে যায়। তার চোখ দেখে মনে হয়নি সে মিথ্যা বলছে। আব্বা ভাই খোঁজ নিয়ে দেখে ছেলে হিসেবে সে অনেক ভালো, তাই তারাও অমত করেনি। বিয়ে হয়ে যায় নিয়ম মেনেই। আব্বা কোনো কিছুর কমতি রাখেনি তার আদরের মেয়ের বিয়েতে। আসার সময় আব্বা, মা, ভাই সবাইকে ধরে অনেক কেঁদেছি। সেটা হয়তো আমার নতুন করে কাঁদা শুরু ছিল। আমার বিয়ের যৌতুকের জন্য যা টাকা রেখেছিল তাও দিয়ে দেয় আকাশকে। এ বাড়িতে আসার পর তেমন আয়োজন নজরে এলো না আমার।
তবু কিছু মনে করিনি। বিয়েটা অনেক সুন্দর। বাইরে থেকে যতটা মনে হলো, শাশুড়ি মা আমাকে বরণ করলেন কেমন মুখ কালো করে। ভয়টা অনেক বেড়ে গেল। আমার ননদ আমাকে আকাশের ঘরে রেখে চলে যায়। অপেক্ষা করতে থাকি ওনার আশায়। ভেতরে ভয়ে কুকড়ে আছি। রাত প্রায় 2টার দিকে উনি রুমে আসে। দুলতে দুলতে দেখে বোঝা যাচ্ছে নেশা করেছে। আরো ভয় পেয়ে কাঁপতে থাকি আমি। কাপা কাপা পায়ে তার সামনে সালাম করতে গেলেই উপরের কথাগুলো বলে, হে খোদা, সুখ কি আমার জন্য দুনিয়ায় দাওনি? হঠাৎ খেয়াল করলাম সে বিছানা থেকে উঠে আমার দিকে আসছে। এখন কি আবার মারবে নাকি? নাকি নিজের অধিকার চাইবে? নাকি আমাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। এদিকে কপাল থেকে যে রক্ত বের হচ্ছে সেদিকে আমার খেয়াল নেই। সারাদিনের ধকল, ক্ষুধা আর এখনকার আঘাত শরীর নিতে পারল না। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো, আর কিচ্ছু মনে নেই। আর কারো মায়া জড়াবো না আমি। সব মেয়ে ওই কালনাগিনীর মতো, আর এই মেয়ে তো ওই ছলনাময়ের বনি। এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য শুধু টাকা, যার জন্য ও আমাকে একা ফেলে গেছে। টাকার পাহাড় গড়ে তুলবো আমি। খুব ভালোবাসতে না তোমার এই বোনকে? এবার দেখো তোমার এত আদরের বোনের সাথে কি হয়। আকাশ ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে বেরিয়ে এলো। একবার নিজের সদ্য বিয়ে করা বউয়ের দিকে তাকাতে চেয়েও তাকালো না। বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালে ফজরের নামাজের আগে ঘুম ভাঙল আকাশের। ওয়াশরুম থেকে উজু করে নামাজের জন্য চলে গেল মসজিদে। একবার মেঘলাকে ডাকতে চেয়েও ডাকলো না। নামাজ পড়ে গার্ডেনে জিম করতে লাগলো। এইটা তার প্রতিদিনেরই রুটিন। রুমে এলো সকাল 8টা বেজে। এসে দেখলো মেঘলা কাল রাত যেভাবে শুয়েছিল এখনো সেভাবেই শুয়ে আছে। এই মেয়ে ওঠো, এটা তোমার বাবার বাড়ি না যে নাক ডেকে বেলা 10টা পর্যন্ত ঘুমাবে। ওঠো বলছি। এই মেয়ে শুনতে পাচ্ছ না? অনেক ডাকার পর যখন কোনো সাড়া শব্দ পেল না, তখন আকাশের ভয় পেয়ে গেল। মরে গেল নাকি ভাবতেই ভেতরটা অজানা কারণে কেঁপে উঠল। না, শ্বাস তো চলছে, তার মানে ঘুমাচ্ছে। সে যে অজ্ঞান হয়ে আছে বুঝতে পারল না। পাশে টেবিলে রাখা পানির জগের পুরো পানিটাই মেঘলার মুখে মারল। ঠান্ডা পানির স্পর্শ পেয়ে আস্তে আস্তে চোখ খুলে দেখি উনি আমার সামনে দাঁড়িয়ে আছে পানির মগ হাতে। ওঠার শক্তি পাচ্ছি না। নিজেকে কি মহারানী মনে হয়? বেলা 10টা পর্যন্ত আপনি ঘুমাবেন আর বাড়ির কাজ আপনার বাবার পাঠানো কাজের লোক করবে। ওয়াশরুম থেকে বেরিয়ে যেন দেখি পুরো রুম গোছানো। কথাটা বলে উনি হনহনিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিলেন। শরীরটা এত দুর্বল কেন লাগছে? সারা রাত কি আমি সেন্সলেস ছিলাম? এত ভাবার সময় নেই। কোনো রকম উঠে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এটা ভালোই পারি। গোছানোর সময় খেয়াল করলাম রুমটা অনেক সুন্দর, সব ব্ল্যাক আর হোয়াইট। ওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং, একটা বড় বেড, বেডের পাশে ছোট্ট একটা সাইড টেবিল, এক পাশে একটা আলমারি, ড্রেসিং টেবিল, অনেক রকমের কসমেটিক্স, সব ছেলেদের। ছেলেরা এত কসমেটিক্স ইউজ করে। একটা বড় সোফা, মেঘলার বেডের কাজ হয়ে যাবে সোফা দিয়ে। এক পাশে একটা বুক সেলফ, অনেক বই, বেশিরভাগ ইংরেজি বই। পাশেই কাচের দরজা, হয়তো ব্যালকনিতে যাওয়ার। সব শেষে চোখ গেল বেডের উপর দেয়ালে আকাশে বড় একটা ছবিতে। কত সুন্দর লাগছে আকাশে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। হয়তো এই হাসিটা সরাসরি দেখার সৌভাগ্য আমার হবে না। চোখের কোণ থেকে এক বিন্দু পানি গড়িয়ে যাবার আগে মুছে নিলাম। 1 ঘন্টা হলো ওয়াশরুমে ঢুকেছে। ছেলে মানুষের গোসল করতে এত সময় লাগে? আমার তো ওয়াশরুমে যাওয়া খুব দরকার। কি করি? ঘুরতেই ড্রেসিং টেবিলের আয়নায় নিজের চেহারা দেখে নিজেই ভয় পেয়ে গেলাম। কপালের রক্ত শুকিয়ে আছে, কাজল লেপটে পুরো মুখ আরো কালো লাগছে। পুরো মুখের মেকআপ নষ্ট হয়ে পেতনির মতো লাগছে। এখন আমাকে যে দেখবে নিশ্চিত হার্ট অ্যাটাক করে মারা যাবে। উনি বাহিরে আসার আগেই আমি বরং ব্যালকনিতে চলে যাই। এমনি বলছে ওনার সামনে না যেতে। এই চেহারা নিয়ে ওনার সামনে পড়লে এখনই বাড়ি থেকে বের করে দিবে। ব্যালকনিতে যাওয়ার জন্য পা বাড়াতেই মাথাটা ঘুরে উঠল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মেয়েটা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে ধরলাম। পড়ে যাওয়ার আগেই উনি ধরে ফেললেন। আমি কি স্বপ্ন দেখছি না সত্যি? একটা মিষ্টি গন্ধ নাকে এসে লাগলো। যখন অনুভব করলাম ওনার ভেজা লোমশ বুকে আমার গাল লেগে আছে, শরীরে যেন শিহরণ খেলে গেল। এই প্রথম কোনো পুরুষের এত কাছে এলাম, তাও নিজের স্বামীর। আমি 5 ফুট 4 লম্বা, তাও ওনার বুক পর্যন্ত। কত লম্বা উনি! মেয়েটাকে ধরতে ওর মাথা বুকে এসে পড়ল। গাল আমার বুকে লেগে আসে, গরম নিঃশ্বাস বুকে লাগছে। কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করছে। না না, এসব আমি কি ভাবছি?
এরা সবাই বিশ্বাসঘাতক। আর এই মেয়ে তো আমার যোগ্যই না। এক ঝটকায় বুক থেকে সরিয়ে নিয়ে 2 কাঁধ ধরলাম। এই মেয়ে, কি হয়েছে? দেখে চলতে পারো না? ঝটকায় ঘোর কেটে গেল, কিন্তু ওনার দিকে তাকানোর সাহস হলো না। বুকের দিকেই তাকিয়ে আছে। জিম করে বডি বানিয়েছে 6 প্যাক। ফর্সা বুকে কালো কুচকুচে ভেজা লুমগুলো লেপ্টে আছে। ঘোর লেগে গেছে আবার। আচ্ছা, শুনেছি যে ছেলেদের বুকে লোম থাকে, তাদের বুকে ভালোবাসাও নাকি অনেক বেশি থাকে। তাহলে ওনার নেই কেন? কি বলছি শুনতে পাচ্ছ না? নাকি কথাও বলতে পারো না? এবার ওনার মুখের দিকে তাকালাম। চুলগুলো কপালে পড়ে আছে, ফোঁটা ফোঁটা পানিও পড়ছে। অসম্ভব সুন্দর দুটি চোখ, হালকা নীল রঙের বাঁশির মতো নাক, গোলাপি চিকন দুটি ঠোঁট নাড়িয়ে কথা বলছে। এক কথায় অসম্ভব সুন্দর, হলিউড হিরো। আমার দেখা সেরা সুন্দর একজন পুরুষ। ছেলেরা এত সুন্দর হয়? আমি সত্যিই ওনার যোগ্য না। এক বিন্দু পানি অজান্তেই গড়িয়ে পড়লো চোখ থেকে। মেয়েটার চোখে পানি দেখে থমকে গেলাম। খেয়াল করলাম মুখের দিকে কপালে রক্ত শুকিয়ে আছে। কাজল মেকআপ লেপটে বাজে লাগছে। মুখটা শুকিয়ে গেছে একদিনে। এত কিছুর মাঝে গভীর চোখ দুটো অসম্ভব সুন্দর। যে কোনো পুরুষ ঘায়েল হয়ে যাবে একটু তাকালে। মনে হচ্ছে কত অভিযোগ জমে আছে ওই চোখে। না, তাকানো যাবে না। এই চোখ। হাতটা আলগা হয়ে যেতেই আবার পড়ে যেতে নিল। শক্ত করে ধরলাম। এ কি? এর শরীরে দেখছি অনেক জ্বর। কি হচ্ছে বুঝতে পারছি না, শুধু তাকিয়ে আছে মুখের দিকে। এই মেয়ে, জ্বর এলো কিভাবে? আমার নাম মেঘলা। সেই কাল থেকে এই নাম, সেই কাল থেকে এই মেয়ে করছে। হোয়াট এভার, যাক, কথা বলতে পারো। জ্বর এলো কিভাবে? আমি ফ্লোরে শুতে পারি না, ঠান্ডায় অ্যালার্জি আছে। তাহলে কাল বলনি? বলতে গিয়েও থেমে গেল। তুই ঠিক করছিস না। একজনের শাস্তি আরেকজনকে দিস না। এই মেয়েটা তো কিছু জানেও না। চাঁদ, ছোটদের মতো থাকো। বড়দের বিষয় নাক গলাতে আসবি না। একদিন না পস্তাতে হয় এই ছোট মেয়ের কথা না শোনার জন্য। চাঁদ খাওয়া অর্ধেক রেখেই উঠে চলে গেল। আকাশও রাগ করে উঠে চেয়ারে লাথি মেরে ফেলে চলে গেল। একটা কালবৈশাখী ঝড় আমার হাসি খুশি সংসারটা ভেঙে গুড়িয়ে দিল। ছেলেটা ধ্বংসের খেলায় মেতেছে। রুমে গিয়ে আকাশ থমকে গেল মেঘলাকে দেখে। চোখ সরছে না মেঘলার থেকে। হুমায়ুন আহমেদ স্যার যথার্থ বলেছিলেন, মেয়েরা যদি জানতো গোসল করার পর মাথায় টাওয়েল জড়ানো অবস্থায় তাদের কত সুন্দর লাগে, তাহলে সব মেয়ে বিয়ে বাড়িতে কিংবা জন্মদিনের উৎসবে মাথায় টাওয়েল জড়িয়ে যেত। অদ্ভুত সুন্দর লাগছে মেঘলাকে। ছোট ভেজা চুলগুলো গালে লেগে আছে, আর সারা মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা গলায় একটা কালো তিল যেন আমাকে টানছে। খুব ইচ্ছে করছে গভীর একটা না মন ভরে কিস করতে। কালো রঙের জামদানিতে সদ্য ফোটা কালো গোলাপ মনে হচ্ছে। না, এসব আমি কি ভাবছি? এই মেয়ের জন্য আজ চাঁদের কাছে কথা শুনতে হলো। এই মেয়েকে আমি ছাড়বো না। আর জ্বর নিয়ে গোসল কেন করেছে? গোসল করে অনেকটা ফ্রেশ লাগছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করার চেষ্টা করছিলাম। আসলে আমি শাড়ি পরতে পারি না, কিন্তু বিয়ের পরের দিনই 3 পিস পরা ব্যাপারটা ভালো দেখায় না। হঠাৎ কোথা থেকে এসে উনি গালে থাপ্পড় মেরে বসলেন। মনে হচ্ছে কেউ পাথর মেরেছে গালে। দাঁত খুলে যাবে। গালে হাত দিয়ে অবাক হয়ে ওনার দিকে তাকালাম। জ্বর নিয়ে গোসল করতে কে বলেছে? আমাকে কি তোমার কাজের লোক মনে হয়? তুমি অসুস্থ হবে আর আমি তোমার সেবা করব? নাকি তোমার বাবা মা তোমার জন্য সাথে কাজের লোক পাঠিয়েছে? আর নেক্সট টাইম যেন কালো শাড়িতে না দেখি। গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। একটু রিল্যাক্স দরকার। কথাগুলো বলে কিসের যেন চাবি নিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা, আমার অপরাধটা কোথায়? কি করেছি আমি যার জন্য এসব আমার সাথে হচ্ছে? আমি কি ইচ্ছে করে কালো হয়েছি, নাকি ইচ্ছে করে অসুস্থ হয়েছি? যার কাছে দুটো ভালো কথা শুনতে পাই না, তার কাছে আমি সেবা আশা করব? আর আমি যেই শাড়ি পরি, ওনার প্রবলেম কি? কালো রং আমার বরাবরই প্রিয়, কিন্তু গায়ের রং কালো বলে কখনো পরা হয়নি। ভেবেছিলাম কখনো পরা হবেও না, কারণ বিয়ের পর স্বামীর পছন্দেই চলতে হবে। এখন যেহেতু দেখলাম আমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, তাই নিজের পছন্দের শাড়িটাই পরেছিলাম। কিন্তু তার হলো কই? শাড়ি চেঞ্জ করে গোলাপি রঙের একটা 3 পিস পরে নিলাম। ম্যাডাম আসবো? হ্যাঁ, আসুন।
আমার নাম টিয়া, এই বাসায় কাজ করি। বড় ম্যাডাম আপনার খাবার আর ওষুধ পাঠাইছে। টিয়া আপু, আপনি খাবারটা ওই টেবিলে রাখুন। আর আমাকে ম্যাডাম বলতে হবে না, আমি আপনার থেকে বয়সে ছোট। মেঘলা বলেই ডাকবেন, কেমন? আপনি অনেক ভালো বৌমনি, আমি আপনাকে বৌমনি বলে ডাকবো? আচ্ছা ঠিক আছে, বলেন। আপনাকে অনেক মিষ্টি লাগছে বৌমনি। আমাকে আর মিষ্টি? গায়ের রং সবসময় সৌন্দর্য প্রকাশ পায় না বৌমনি। আপনি যে কতটা মিষ্টি দেখতে, যে ভালো করে তাকাবে সে বুঝতে পারবে। আর মানুষের আসল সৌন্দর্য চেহারা দেখে না, মন দেখে বোঝা যায়। বাহ টিয়া আপু, আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন, যাকে এই বাড়িতে কেউ অন্তত পাওয়া গেল কথা বলার। কিন্তু বৌমনি, আপনার গালে দাগ কিসের? কই কিছু না, আসলে আমার মেকআপ সহ্য হয় না, তাই অ্যালার্জি হয়ে গেছে। হায় রে বাঙালি নারী, এক রাত হইছে বিয়ে, এখনই স্বামীর সম্মান বাঁচাতে মিথ্যা বলছে। আমি জানি বৌমনি, ছোট সাহেব আপনারে থাপ্পড় মারছে। ছোট সাহেব কেন এমন করছে? এই বাড়িতে আর কেউ নেই? আছে, আপনার শাশুড়ি আর ননদ। ও, আর আপু, এই আপনি আপনি করেন না তো। নিজে করে আর আমাকে না করছেন। আচ্ছা ঠিক আছে, আমিও তুমি করে বলবো। আচ্ছা বৌমনি, তাহলে তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও, আমি যাই, আমার কাজ আছে। আচ্ছা। টিয়া আপু চলে যেতেই আমি খাবার খেতে লাগলাম। আপুটা অনেক ভালো, কত সুন্দর করে কথা বলে, মনেই হয় না কাজের লোক। খাওয়া শেষে ওষুধ খেয়ে নিলাম। বেডে বসতে গিয়েও বসলাম না, সোফায় শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। এ বাড়িতে মনে হয় রিসেপশন হবে না। কিছুক্ষণ পর শুয়ে থেকে ফোন নিয়ে ব্যালকনিতে গেলাম। ব্যালকনিটাও অনেক বড় আর সুন্দর, কিছু জানা অজানা ফুল দিয়ে সাজানো। একটা দোলনা আছে, সেটায় বসে পড়লাম। মাকে কল দিলাম। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? তোকে ছাড়া ভালো নেই রে মা, তুই কেমন আছিস? ভালো আছি মা, এই বাড়ির মানুষ অনেক ভালো। আর জামাই বাবাজি? উনিও অনেক ভালো, আমার অনেক খেয়াল রাখে। তোমাকে যদি সত্যিটা বলতে পারতাম মা। সে আমি আগেই বুঝেছিলাম, ছেলেটা অনেক ভালো। তোর আব্বার দেওয়া টাকা নিলই না, উল্টো বিয়ের সব খরচ নিজে করতে চেয়েছে, কিন্তু তোর আব্বা করতে দেয়নি। নিজের আদরের মেয়ে বিদায় নিজের টাকায় করবে বলে দিয়েছে। এসব কি বলছে মা? উনি টাকা নেয়নি, তাহলে বিয়ে কেন করেছে? উনি টাকা নেয়নি? 1 টাকাও না। আচ্ছা মা, এখন রাখছি। তোর আব্বার সাথে কথা বলবি না? পরে বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর সবার মন জুগিয়ে চলবি। তোর শাশুড়িমা বলেছে এখন বউ ভাত করবে না, কি নাকি প্রবলেম হয়েছে একটু, কিছুদিন পর করবেন। ততদিন ওই বাড়িতেই থাকতে হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে ভাবতে লাগলাম, টাকা না নিলে কেন বিয়ে করেছে? এটা তো সত্যিই আমি ওনার যোগ্য না। উনি কত সুন্দর, আমাদের তুলনায় কত ধনী, তাহলে কেন কেন ভাবতে পারছি না, মাথা ব্যথা করছে। হ্যালো, হোয়াট? ইটস ট্রু? ওকে বাই। এই দিনটার অপেক্ষায় ছিলাম। এবার খেলা জমবে। আমি আসছি তো, এবার সামনাসামনি খেলা হবে। জোহরের আজান শুনে ঘুম ভেঙে গেল। ব্যালকনির দোলনায় ঘুমিয়ে পড়েছিলাম আকাশের কথা ভাবতে ভাবতে। উঠে ওয়াশরুম থেকে ওযু করে এসে নামাজ পড়তে নিলাম। টিয়া আপুকে বলে জায়নামাজের ব্যবস্থা করে ফজরের নামাজের কাজা আদায় করে নিলাম। নামাজ শেষ করে মোনাজাতে তুললাম আল্লাহর দরবারে। হে আল্লাহ, তুমি আমাকে যেমন সৃষ্টি করেছো তাতেই আমি খুশি। অনেক মানুষ আছে চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, সেখানে আমি একটা সুস্থ জীবন যাপন করছি। তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমি যেমন আছি তেমনি থাকতে চাই সারা জীবন, পরিবর্তন হতে চাই না। শুধু মানুষের কথা সহ্য করার ধৈর্য দান করো খোদা। আমার বাবা মা, স্বামী, ভাই, শাশুড়ি, ননদ, আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখুন। হেদায়েত ও নেক হায়াত দান করুন। যারা মারা গেছেন তাদের মাফ করে বেহেশতে নসিব করুন। আমার স্বামীর মনে একটু জায়গা করার তৌফিক দান করুন দয়ার সাগর। হে পরম করুণাময়, আমি বিশ্বাস করি আপনি যা করেন বান্দার ভালোর জন্য করেন। আমিন। রুমে এসে দেখি মেঘলা জায়নামাজে বসে মোনাজাতে কিছু বিড়বিড় করছে আর নাক টানছে, গালে পানির স্রোত। কি পবিত্র লাগছে দেখতে। আচ্ছা, ও কি আমার নামে অভিযোগ প্রকাশ করছে আল্লাহর কাছে?
আচ্ছা, কেন বারবার এই কালো মেয়েটাকে দেখেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি? আমি তো হুড়পরির মতো সুন্দরী রূপকে ভালোবেসেছিলাম। আচ্ছা, আমি কি রূপকে সত্যি ভালোবেসেছিলাম, নাকি ওর সৌন্দর্যে মোহে পড়েছিলাম? না না, আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ও ছেড়ে যাবার পর তো আমি কখনো তীব্র কষ্ট অনুভব করিনি বুকের বাপাশে। শুধু প্রচণ্ড রাগ আর জেদ চেপেছে মনে। সেটা কি ভালোবাসা হারানোর কষ্টে, নাকি ইগোতে আঘাত করার অপমান বোধে? মোনাজাত শেষ করে জায়নামাজের ভাঁজ করতে করতে পেছন ফিরতেই দেখি উনি দরজার সামনে দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছে। ওনার দৃষ্টি এদিকে থাকলেও মন এদিকে নেই, গভীর কোনো ভাবনায় ডুবে আছে। ডাকবো? যদি রাগ করে, যেভাবে দাঁড়িয়ে আছে, না ডাকলে রুমের বাইরেও যেতে পারবে না। ডাকি, যা হবার হবে। বুকে ফু দিয়ে, শুনছেন? এই যে শুনছেন? মেঘলার ডাকে ভাবনা থেকে বাইরে আসলাম। ওর দিকে একবার তাকিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। যা বাবা, কিছুই তো বললো না। আমি বরং নিচে যাই, কিছুই তো চিনি না। বৌমনি আসবো? এসো। আমি কেবলই নিচে যেতে চাচ্ছিলাম, কিন্তু ভাবছিলাম কিছু তো চিনি না। আচ্ছা চলো, বড় ম্যাডাম লাঞ্চের জন্য ডাকছে। বিকেলে বরং তোমাকে বাড়ি ঘুরিয়ে দেখাবো, কেমন? আচ্ছা, টিয়া আপুর সাথে নিচে চলে এলাম। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছি। কেন বারবার একই ভুল করছি আমি? না না, আর কিচ্ছু ভাববো না। এই জীবনে শুধু একজনকে ভালোবেসেছিলাম, যে আমাকে ভরা রেস্টুরেন্টে এত মানুষের সামনে অপমান করেছে। কথাটা মনে পড়তেই আকাশের চোখ মুখ শক্ত হয়ে গেল। যে সময়টাতে ওকে আমার সবচাইতে বেশি প্রয়োজন ছিল, সেই সময়ে ও আমাকে আঘাত করে চলে গেছে। আর এই মেয়ে তো তারই সবচাইতে আদরের বোন। সুযোগ পেলে এই মেয়েও বিশ্বাসঘাতকতা করবে না, তার কি নিশ্চয়তা আছে? আর কারো মায়া জড়াবো না আমি। এবার শুরু প্রতিশোধের পালা। আর মেঘলা আমার কাছে শুধু প্রতিশোধ নেবার একটা মাধ্যম মাত্র। কাজ শেষে ছুঁড়ে ফেলবো রূপের সামনে। মেঘলার জীবন নষ্ট হওয়ার জন্য নিজেকে অপরাধী মনে করে তিলে তিলে শেষ হয়ে যাবে রূপ। এখন কেমন লাগছে বৌমা? জ্বর কমেছে? এখন ভালো আছি। সকালে মেডিসিন নেবার পর আর জ্বর আসেনি। আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? ওকে ডেকো। কি করব বলো? আমার রাজপুত্রের মতো ছেলের পাশে তোমার মতো কালো মেয়েকে যে মানতে পারছি না। ভেবেছিলাম একটা পরীর মতো পুত্রবধূ আনবো, কিন্তু ছেলে আমার একদম নিষেধ করে দিয়েছিল বিয়ে করতে। বলেছিল করবে না কোনোদিনও বিয়ে। তোমাকে করলেও বিয়েটা অন্তত করেছে, এটাই অনেক। আর তোমার তো কোনো দোষ নেই, চেষ্টা করব মেনে নিতে। কি ভাবছেন বড় ম্যাডাম? কিছু না। আর তোকে কতবার বলেছি ম্যাডাম ফ্যাডাম ডাকবি না। এখন যা, চাঁদ আর আকাশকে ডেকে নিয়ে আয়। সকালবেলা ছেলে মেয়ে দুটো ভালো করে খেলো না। আচ্ছা থুকু খালাম্মা। শুনো বৌমা, তোমাকে কিছু কথা বলি। জি বলুন। এতক্ষণে হয়তো বুঝে গেছো আকাশ তোমাকে ভালোবেসে বিয়ে করেনি। কেন বিয়ে করেছে ওর থেকেই জানতে পারবে। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, ছেলেটার মনে জায়গা করার চেষ্টা করো। একটা ভুল ধারণা পুষে রেখেছে মনের মধ্যে, সেটা দূর করার দায়িত্ব তোমার। ছিমা, আপনি অনুরোধ কেন বলছেন? আদেশ করুন, আমি আপনার আদেশ পালন করার যথাসাধ্য চেষ্টা করব। এখন বসো, খেতে দিচ্ছি। ওনারা আসুক। আচ্ছা ঠিক আছে। আমি এসে পড়েছি। এখন কেমন আছো ভাবি? জি জি, জি ভালো। হঠাৎ করে এসে জড়িয়ে ধরায় চমকে গেছি। প্লিজ ডোন্ট মাইন্ড ভাবি, আমি একটু ফ্রি মাইন্ডের। সকালে তোমার রুমে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম থাক, এখন ভাইয়া আছে, পরে দেখা করে নিব। কেন আপু আসতেন? আপনার ভাই তো রুমে ছিল না। ও মাই গড ভাবি, আমি তোমার ননদ, বয়সও ছোট। তুমি কি না আপু আপনি এসব বলছো? আসলে আমি থাক, আর বলতে হবে না ভাবি। আমি কিন্তু ওই ননদিনী রায়বাগিনী টাইপস ননদ হব না। তুমি আমাকে ছোট বোনের মতো দেখবে, চাঁদ ডাকবে, আর তুমি করে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। এখনই সব কথা শেষ করে ফেলবি নাকি? কথা বন্ধ করে বস, খাবার দিচ্ছি। কি রে টিয়া, আকাশ কোথায়? আইতাছে। আবার তোকে এত বছর ধরে কি শিখাইলাম? আইতাছে না, আসছে। আসলে মাঝে মাঝে মুখ ফসকে বের হয়ে যায়। চুপচাপ এদের কথা শুনছিলাম, তখন চোখ গেল সিঁড়িতে। উনি নামছে, টি শার্টের হাতা ওঠাতে ওঠাতে। ধূসর রঙের একটা ফুল হাতার টি শার্ট পরেছে আর কালো ট্রাউজার।
ওনাকে যেভাবেই দেখে সুন্দর লাগে। উনি চাঁদের পাশে চেয়ার টেনে বসতেই চোখ নামিয়ে ফেললাম। মা, খাবার দাও। শাশুড়ি মা সবাইকে খাবার দিয়ে নিজেও বসে পড়লেন। টুকিটাকি যা লাগবে টিয়া আপু এগিয়ে দেবে। সবাই খাচ্ছে, আমি খাবার নাড়াচাড়া করছি। আসলে খেতে ইচ্ছে করছে না। বৌমা, খাচ্ছ না কেন? কই মা, খাচ্ছি তো। আচ্ছা, এটা নাও, তোমার জন্য ঝাল করে ভর্তা করেছি। জ্বর হলে কিছু স্বাদ লাগে না জানি, এটা দিয়ে খাও, ভালো লাগবে। চোখে পানি টলমল করছে। কত ভালো মানুষ উনি, কতটা ভেবেছে আমার জন্য। বাসায় মাও এমন করতো, জ্বর হলে নিজে খাইয়ে দিত। ওনারই বা কি দোষ? এমন রাজপুত্রের মতো ছেলের জন্য সব মা চাইবে পরীর মতো বউ আনতে। এমন ছেলের পাশে কোনো মা আমার মতো কালো মেয়েকে হাসি মুখে মেনে নিবে? হয়তো আমি নিজেও পারতাম না। মা, একটা কথা ছিল। ওনার কথা শুনে সবাই খাওয়া রেখে ওনার দিকে তাকালো। এরপর উনি যা বললেন অবাক হয়ে তাকিয়ে আছে সবাই ওনার দিকে, আর আমি কিছু না বুঝে তাকিয়ে আছি। আমরা আগামীকাল ঢাকা ব্যাক করছি। ঢাকা ব্যাক করছি মানে? মানে আবার কি? ঢাকা কেন যাব আমরা? ওই শহরে আমাদের কিছুই অবশিষ্ট নেই, সব শেষ হয়ে গেছে। কেন যাচ্ছি গেলেই দেখতে পাবে। আকাশ, তুই কি শুরু করেছিস? এই নিয়ে আর কথা বলতে চাই না আমি। কাল লাঞ্চ করে সবাই রেডি হয়ে নেবে। আকাশ শোন, এখন আমি কিছুই বলতে চাচ্ছি না মা। আগামীকাল তোমাদের সবার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, বিশেষ করে তোমার জন্য মা। উঠে চলে এলাম রুমে, কিছু কাজ আছে। উনি উঠে চলে গেলেন। মা আর চাঁদ কেমন মনমরা হয়ে গেল। মাঝে আমি কিছুই বুঝলাম না কি হচ্ছে এখানে। সবার মন খারাপ দেখে কিছু জিজ্ঞেস করলাম না। খাওয়া শেষে যে যার মতো চলে গেল। আমি টিয়া আপুকে সাহায্য করতে চাইলাম, কিন্তু অসুস্থ বলে করতে দিল না। রুমে চলে এলাম। রুমে এসে দেখি উনি সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। আমি দাঁড়িয়ে ভাবছি কি করব। ল্যাপটপে কাজ করছিলাম সোফায় বসে, তখন মেঘলা রুমে এলো। অনেকক্ষণ পরেও যখন কোনো মুভমেন্টের আভাস পেলাম না, তখন সামনের পাশে বসলাম। হাত যেন একাই চলে গেল ওর মুখের উপর পড়ে থাকা চুলে। সরিয়ে দিলাম চুলগুলো সযত্নে, কানের পিছনে গুজে দিলাম, একটা চুমু এঁকে দিলাম কপালে। চোখ গেল গলার তিলটাতে। আচ্ছা, এটাতে একটা কিস করলে কি খুব খারাপ হবে? খারাপ হবে কেন? ও আমার বিয়ে করা বউ, 3 কবুল বলে বিয়ে করেছি। ঠোঁট একদম তিলের কাছে এনে আবার থেমে গেলাম। না না, এসব কি করছি আমি? কি ভাবছি আমি এসব? আমি তোকে কোনোদিন বউয়ের অধিকার দিতে পারবো না। আমি তোকে ভালোবাসি না, তাহলে কেন এসব ভাবছি? চট করে উঠে এলাম ওর পাশ থেকে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে, কিছু কাজ আছে। আসরের আজান শুনে ঘুম ভেঙে গেল। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। খেয়াল করে দেখি রুমে উনি নেই। উঠে ওয়াশরুম থেকে অজু করে এসে নামাজ পড়ে নিলাম। আসবো ভাবি। নামাজ শেষ করতেই চাঁদের ডাক শুনলাম। হ্যাঁ হ্যাঁ এসো। ভাইয়া কোথায়? আমি তো জানি না। ঘুমানোর আগে দেখেছিলাম সোফায় বসে ল্যাপটপে কিছু করছিল। ঘুম থেকে উঠে দেখি রুমে নেই। এই ভাইয়াটো না সারাদিন বাসায় থাকে না, কোথায় থাকে আল্লাহ জানে। আর যেটুকু সময় থাকে শুধু ল্যাপটপ নিয়ে বসে থাকে। একটা মানুষ এত পরিবর্তন কি করে হতে পারে? কেন, কি হয়েছে? আরে ওসব বাদ দাও, চলো তোমাকে বাড়ি ঘুরিয়ে দেখাবো। আচ্ছা চলো চাঁদ। আগে বাড়ির সবার রুম দেখাতে লাগলো। চাঁদের রুম দেখে আমি অবাক। মনে হচ্ছে একটা 5 বছরের বাচ্চার রুম, টেডি দিয়ে ভর্তি। আমার রুমে একটা টেডি ছিল আমার সমান, সেটা জড়িয়ে ঘুমাতাম। বাট চাঁদের রুম দেখে মনে হচ্ছে টেডি বিয়ারের দোকান। ভাবি তুমি হাসছো? কই, হাসছি না তো। আচ্ছা চলো মার রুমে নিয়ে যাই। মার রুমের দরজার থেকে দেখি উনি নামাজ পড়ে জায়নামাজে বসে তসবি পড়ছে। তাই আর রুমে গেলাম না। উপরে মোট 4টা রুম। একদম পূর্ব পাশের রুম আকাশ মানে আমাদের, তারপরের রুমটা তালা দেওয়া, তারপর মার রুম, আর শেষে চাঁদের রুম। নিচে একটা গেস্ট রুম, স্টোর রুম, টিয়াপুর রুম, আর একটা রুমে হয়তো অন্য সার্ভেন্ট থাকে। কিচেন, ডাইনিং টেবিল আর ড্রয়িং রুম। দোতলা বাড়ি, কিন্তু অনেক সুন্দর আর দামি ফার্নিচার দিয়ে সাজানো। এবার গার্ডেনে চলো। আচ্ছা, বাড়ির বাইরে থেকে বাড়ির ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগছে। চারদিকে গাছপালা দিয়ে ঘেরা। বাড়ির সামনে 2 পাশে ফুলের বাগান, মাঝখানে রাস্তা বাড়িতে ঢোকা। এক পাশে একটা সুইমিং পুল, একটু ভেতরে একটা গোল টেবিল, উপরে ব্যাঙের ছাতা, চারপাশে বসার জায়গা।
চা খেতে খেতে বিকেল উপভোগ করার জন্য পারফেক্ট জায়গা। বাড়ির বাইরে এসে আমার পার্ক পার্ক ফিলিংস হচ্ছে। এবার বাড়ির পেছনে চলো। আরো বাকি আছে? আসল জায়গা দেখলে না এখনো। আচ্ছা চলো। বাড়ির পেছনে এসে আমি অবাক, নানা রকম ফুলের গাছ, পেয়ারা দেখে মুখে জল চলে এসে গেছে। চাঁদ, পেয়ারা তোমার পছন্দ বুঝি? খুব। আমি তো গাছে উঠতে পারি না, এই গাছ তো অনেক উঁচু। আমি উঠতে পারি কিন্তু নামতে পারি না। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় দারোয়ান কাকাকে ডেকে এনে পেরে নিয়ে যাব। এখন ওইদিকে চলো। আচ্ছা, কিন্তু চাঁদ, এখন তো পেয়ারার সিজন না, এত পেয়ারা কিভাবে গাছে? এখানকার বেশিরভাগই 12 মাসি ফলের গাছ। ও মাই গড! আবার কি হয়েছে? পদ্ম ফুল, সামনে একটা ঘাট বাঁধানো পুকুর, চারিপাশে নারকেল গাছ, সিঁড়ির দুই পাশে কদম গাছ, আর পুকুরে ফুটে আছে সাদা, গোলাপি আর দুর্লভ নীল পদ্ম। বাংলাদেশে সাধারণত দুই ধরনের পদ্ম ফুল পাওয়া যায়, সাদা আর গোলাপি। নীল পদ্ম পাওয়া যায় না। কিছুদিন আগে হলুদ রঙের এক পদ্মের সন্ধান মিলেছে বাংলাদেশের কুমিল্লা জেলায়। প্রাথমিক পর্যবেক্ষণে এটি বিশ্বের পদ্ম ফুলের সম্পূর্ণ নতুন এক প্রজাতি। সে যাই হোক, চাঁদ, এখানে নীল পদ্ম এলো কিভাবে? আমি জানি না ভাইয়া, এই পদ্ম ফুল পুকুরে লাগিয়েছে। তুমি জানো না আমি আজ কতটা খুশি। এটা আমার কতটা প্রিয় ফুল বলে বোঝাতে পারবো না। দাঁড়াও, আমি দুটো ফুল নিয়ে আসি। আরে আরে, ভিজে যাবে, তোমার জ্বর আসবে আবার। চাঁদ, বলতে বলতে আমি কয়েকটা সিঁড়ি নেমে সিঁড়ির পাশে একটা সাদা, একটা গোলাপি আর একটা নীল পদ্ম ফুল নিলাম। কাটা দিয়ে হাতটা কেটে গেছে, হাঁটুর নিচেরটুকু ভিজে গেছে, তাতে কি, ফুল তো পাইছি। গেল তো ভিজে, এখন চলো, সন্ধ্যা হয়ে যাবে। চলো। চাঁদ, এই বাড়িটা আমার কাছে শৌখিন কোনো ব্যক্তির বাগান বাড়ি মনে হচ্ছে। এটা আমাদের, সরি আমাদের না, ভাইয়ার বাগান বাড়ি। ভাইয়ার 18তম জন্মদিনে বাবা ভাইয়াকে গিফট করেছিল। এই বাড়িটা ছিল বলেই রাস্তায় দাঁড়াতে হয়নি সেদিন। মানে? কিছু না, তুমি পেয়ারা নিবে না? চাঁদ হয়তো বলতে চাইছে না, তাই আমি আর জোরাজোরি করলাম না। কিন্তু সবকিছু আমার কাছে কেমন রহস্যময় লাগছে। এরা সবাই আমার থেকে কিছু লুকাচ্ছে। নেব তো। আচ্ছা দাঁড়াও, দারুণ কাকাকে ডেকে আনি। আচ্ছা। একটু পরই চাঁদ একা ফিরে এলো। কি হলো, দারোয়ান কাকা কই? ওনার নাকি বয়স হয়েছে, গাছে উঠতে পারবে না। এখন চলো, কাল একটা ব্যবস্থা করব। না না, পেয়ারা যখন দেখেছি আজই খাবো। তুমি ফুলগুলো রাখো, আমি উঠছি। আরে তুমি না নামতে পারো না? তারপরও তোমার ড্রেস অনেকটা ভিজে গেছে, পিছলে পড়ে যাবে। কিছু হবে না, তুমি শুধু দেখো। আরে গাছে উঠতে লাগলাম। আসলে আমি যেটা একবার ঠিক করব সেটা করেই ছাড়ি। উঠে পেয়ারা পাড়তে লাগলাম। ভাবি, ওইটা দেখো পাকা। এটা? আরে না না, আর একটু সামনে। গাড়ি গ্যারেজে রেখে বাড়িতে ঢুকবো তখনই চাঁদের গলা শব্দ কানে এলো। মনে হচ্ছে বাড়ির পেছনের দিক থেকে চেঁচিয়ে কিছু বলছে কাউকে। এই সময়ে চাঁদ বাড়ির পেছনে কি করছে কৌতূহল বশত ওই দিকে গেলাম। এখানে এসে আমার চোখ কপালে মেয়েটা গাছে উঠে পেয়ারা পারছে, আর চাঁদ নিচ থেকে দেখিয়ে দিচ্ছে আমি মনে হয় প্রথম পুরুষ যে বিয়ের পরের দিন বউকে গাছে উঠে পেয়ারা পারছে দেখছি। কি সৌভাগ্য আমার। চাঁদের কাছে গেলাম। এসব কি হচ্ছে চাঁদ? ভাইয়া আসলে ওনার গলার শব্দ পেয়ে নিচে তাকালাম। উনি তো দেখি অনেক রেগে আছে, আর ভয়ে কাঁপতে লাগলাম। অন্য মনস্ক হতেই পা ফসকে গেল। মেঘলার গলা পেয়ে আমি আর চাঁদ পিছনে তাকিয়ে দেখি মেঘলা পড়ে গেছে। ভাবি, ও মা গো, আমার পা গেছে, ভেঙে গেছে গো। পা ধরে চিৎকার করে কান্না করছি। প্রচন্ড ব্যথা করছে পায়ে। দেখি কোথায় ব্যথা পেলে। ও আল্লাহ গো, চাঁদ, পা ধরতেই ব্যথায় চিৎকার করলাম। বলেছিলাম না আমি, ওঠো না, এবার ঠেলা সামলাও। দেখি কি হয়েছে। এ কি, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? আমার পাপ হবে। চাঁদ দিল তাতে পাপ হবে না? চোখ গরম করে তাকালাম মেঘলার দিকে। আসলে কারো পায়ে হাত দেওয়া ঠিক না। আর চাঁদ আমার থেকে বয়সে ছোট, আর আপনি কত বড়, আবার আমার স্বামী। আপনি পায়ে হাত দিলে আমার পাপ হবে। তোমার জ্ঞানের কথা তোমার কাছে রাখো, চত্ব সব।
উনি আমার কথা শুনলেন না। পা ধরতেই ব্যথা পেলাম। রাগে একটু শক্ত করে ধরেছে। আমি বসে বসে এদের প্রেম দেখছি। ধরাটা একটু শক্ত হয়ে গেছে, তাই ব্যথা পেয়েছে। দেখে তো মনে হচ্ছে মচকে গেছে। এই মেয়ে, তোমাকে গাছে উঠতে কে বলেছে? আরে ভাইয়া, না বকে দেখ ঠিক করতে পারিস কিনা। এটা কি তোর নাটক সিনেমা মনে হচ্ছে? আরেক মোচড় দিলেই ঠিক হয়ে যাবে, নাকি তোর আমাকে ডাক্তার মনে হচ্ছে? হাড় সরে গেলে না হয় বসানো যেত। আরে ভাইয়া, রেগে যাচ্ছিস কেন? রাখবো না তো ড্যান্স করব? এই আটার বস্তা এখন আমার কোলে করে বাসায় নিয়ে যেতে হবে? অবাক হয়ে ওনার দিকে তাকালাম। এই জন্য উনি রাগ করেছে, আর আমি কিনা কি ভাবছি। একটা তাচ্ছিল্যের হাসি হাসলাম নিজের উপর। আমি একাই যেতে পারবো, চাঁদ একটু হেল্প করো, আমার হাতটা একটু ধরো। রাগী চোখে তাকালাম। হাঁটতে পারবে না তার আবার রাগ কত? কি একটু বলেছি, এখন সে একাই যেতে পারবে। ওনার রাগী চোখ দেখে নিচের দিকে তাকালাম। ওনার রাগ উপেক্ষা করে কিছু করার সাহস আমার নেই। চাঁদ, তুই দাঁড়িয়ে আছিস কেন? বাসায় গিয়ে ডাক্তার আঙ্কেলকে কল দে, ওনার আসতেও সময় লাগবে। আসলে আমাদের এই বাড়িটা একটু গ্রামের দিকে। চাঁদের সাথে কথা বলে মেঘলার দিকে তাকাতেই দেখি পা ধরে মুখটা কাচুমাচু করে বসে আছে। খেয়াল করলাম যেখানে ধরে আছে ব্লাড বের হচ্ছে, আর হাঁটু থেকে সালোয়ার ভেজা। ব্লাড এলো কোথা থেকে, আর সালোয়ার ভেজা কেন? ওনার কথায় চমকে উঠলাম। এখন যদি জানে পুকুরে নেমেছিলাম, আমাকে কাঁচা চিবিয়ে খাবে। এখন তোর কি হবে রে মেঘলা? চাঁদ, চাঁদের হাতে মনে হয় কিছু দেখেছিলাম। চাঁদ একটু এগিয়ে গেছে, তাই ডাক দিলাম। হ্যাঁ ভাইয়া। চাঁদ এদিকে ফিরতেই ওর হাতে 3টা পদ্মফুল চোখে পড়ল। এবার বুঝতে পারছি কিছু না, তুই যা। আচ্ছা। ওনার তাকানো দেখে ঢোক গিলে নিলাম ভয়ে। মনে মনে বলছি, চাঁদ এই আজরাইলের কাছ থেকে আমাকে একা রেখে যেও না, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। হাত দেখি। হাত দেখাতে বলেছি। কাঁপতে কাঁপতে হাত এগিয়ে দিলাম। পদ্মফুলের কাঁটা দিয়ে 2টো হাতই ফালা ফালা হয়ে গেছে। লুক, কি অবস্থা হয়েছে হাতের। তুমি এই কাটা হাত ভেজা ড্রেস পরে গাছে উঠেছিলে? ইউ ইডিয়েট গার্ল, তোমার না জ্বর? পানিতে কেন নেমেছিলে স্টুপিড? ওনার ধমকে আমার আত্মারাম প্রায় খাঁচা ছাড়া হয়ে গেছিল। পানিতে নামার জন্য কেন বকছে? জ্বর এলে ওনার সেবা করতে হবে তাই? তোমার কোনোদিন বুদ্ধিশুদ্ধি হবে না? সবসময় ইডিয়েটের মতো কাজ করো, যাতে নিজেই বিপদে পড়ো বারবার। এই জীবনের কোনো মূল্য নেই আমার কাছে। যত তাড়াতাড়ি মুক্তি, তত তাড়াতাড়ি শান্তি। কিন্তু ওনার কথা শুনে মনে হচ্ছে আগেও যে আমি এমন করেছি সেটা উনি জানেন। বিড়বিড় করে বললেও সবটা স্পষ্ট শুনতে পেয়েছি। কেন জানি না প্রচণ্ড খারাপ লাগলো। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা হচ্ছে, কিন্তু কেন? আর কথা না বাড়িয়ে কোলে তুলে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। উনি আর কিছু বলছেন না, শুধু কোলে নিয়ে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। আমি তাকিয়ে আছি ওনার মুখের দিকে। আচ্ছা, এই রাজপুত্রটা একান্ত আমার হলে কেমন হতো? শুধু আমাকেই ভালোবাসতো, তাহলে কেমন হতো? বিশ্বাস করেন, আপনি আমাকে একটু ভালোবাসলে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতাম। আমার সব ভালোবাসা যে স্বামীর জন্য এই বুকে জমিয়ে রেখেছিলাম। কিন্তু আপনার যে প্রয়োজন নেই আমার মতো কালমের ভালোবাসার। চোখ থেকে এক বিন্দু পানি গড়িয়ে পড়ল, হাত দিয়ে মুছে নিলাম। এই চোখটাও না যখন তখন পানি ফেলে। নিজের চোখ কাঁদে অন্য কারোর জন্য, নিজের মন ভাবে অন্য কারো কথা। আজব সব কাহিনী। কালো মেয়েদের এত স্বপ্ন দেখতে নেই। কেন এত অনীহা তোমার নিজের প্রতি বলো তো? নিজের একটু খেয়াল তো রাখতে পারো, নিজের জন্য না হলেও অন্য একজনের জন্য, যে তোমাকে ছাড়া পৃথিবী অন্ধকার দেখবে। কথাটা বলে নিজেই বেকুব হয়ে গেলাম। এটা কেন বললাম আমি, আর কার কথাই বা বললাম? কি হয়েছে বৌমার? চাঁদকে জিজ্ঞেস করলাম বৌমা কোথায়, বলল তোমার ছেলের সাথে আসছে। কিন্তু বৌমা তোর কোলে কেন? ভাবতে ভাবতে কখন বাসায় ঢুকে গেছি খেয়ালই করিনি। মার কথায় ভাবনা থেকে বেরিয়ে এলাম। তোমার আদরের নতুন বৌমা পুকুরে নেমে পদ্মফুল আনতে গিয়ে হাত কেটে ড্রেস ভিজে উঠে এসেছে। আবার সেই কাটা হাত আর ভেজা ড্রেস পরে পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়তে গিয়ে পড়ে গেছে, আর পড়ে যাওয়ায় পা মচকে গেছে। বাইরে গিয়ে ভুলেই গেছিলাম আমি নতুন বউ। বাড়ির মতো মনে হয়েছিল। এখন কি যে লজ্জা লাগছে। সবাই কি ভাবছে নতুন বউ কি বেহায়া? লজ্জায় এখন আমার কান্না পাচ্ছে। কি দরকার ছিল এমন বেহায়াপনা করার? হ্যাঁ বৌমা, এমন খামখেয়ালিপনা কেউ করে? অসহায় মুখ করে মার দিকে তাকালাম।
অন্যায় করে এমন ইনোসেন্ট মুখ বানালে বকা থেকে মাফ পাবে ভেবেছো? অবাক হয়ে গেলাম মার কথা শুনে। কান্না পাচ্ছে। না না, কষ্টে না, সুখে। বাড়িতে যখন কোনো গন্ডগোল করতাম মা ওইভাবে বকতো। আপনারা আবার ভাববেন না কালো বলে একদম শান্ত আর ভদ্র মেয়ে আমি। একদম উল্টো, প্রচণ্ড দুষ্টু। আমি অনেক দুষ্টুমি করতাম বাড়িতে, তাই এখানেও শুরু হয়ে গেছি। তোমার বকা হলে পরে বকো, এখন রুমে যেতে দাও আমাকে। এই আটার বস্তা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ছি আকাশ, এটা কেমন কথা? তুই জানিস বিয়ের দিন তোর বাবা আমাকে 1 ঘন্টা কোলে নিয়ে দাঁড়িয়েছিল? তার কাজিনরা ভেতরে ঢুকতে দেয়নি। আর তার ছেলে হয়ে এই পুচকি একটা মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিস না তুই? বডি কি হাওয়া দিয়ে বানিয়েছিস? মা, বেশ হয়েছে আমাকে আটার বস্তা বলে। আমি প্রায় 50 কেজি ওজন, হাইট অনুযায়ী পারফেক্ট। আর ওনার তো 80 কেজির বেশি হবে। যেমন লম্বা তেমন বডি, ছোটখাটো একটা পাহাড় মনে হয়। আচ্ছা যা, রুমে নিয়ে যা, আমি দেখি চাঁদ জসিম ডাক্তার ভাইকে আসতে বলল কিনা। রুমে এনে সোজা ওয়াশরুমে নিয়ে নামালাম। দেয়াল ধরে দাঁড়াও, আমি আসছি। শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ওয়াশরুমে ওকে রেখে এসে ওর লাগেজ থেকে একটা নীল রঙের 3 পিস বের করে ওয়াশরুমে গেলাম। ভেজা কাপড়ে থাকলে আবার জ্বর আসবে, এটা পরে নাও, আমি বাইরে আছি, হয়ে গেলে ডাক দিও। আচ্ছা। উনি চলে যেতেই ড্রেস চেঞ্জ করে নিলাম। একটু অসুবিধা হলেও কিছু করার নেই, হয়ে গেছে। বাহ, আমার প্রিয় রঙের ড্রেসে ভালোই লাগছে। একবার তাকিয়ে আবার কোলে করে রুমে এনে বেডে শুইয়ে দিলাম। এখানে থাকো, আমি দেখছি ডাক্তার আঙ্কেল আসছে কিনা। তোমার যেতে হবে না আকাশ, আমি চলে এসেছি। ও আঙ্কেল এসে গেছেন? দেখি মামুনি কোথায় লেগেছে। পা দেখিয়ে দিলাম। পাশে উনি, মা আর চাঁদ দাঁড়িয়ে আছে। চোট ভালোই লেগেছে, ব্যান্ডেজ করে দিচ্ছি, 7 দিন পর খুলে দেব। আর কোনো প্রকার চাপ যেন পায়ে না লাগে, তাহলে কিন্তু প্রবলেম বাড়বে। আর এই মেডিসিনগুলো সময় মতো নিতে হবে। একটা প্রেসক্রিপশন আকাশের দিকে এগিয়ে দিয়ে আমার পায়ের গোড়ালিতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। হাতেও মেডিসিন লাগিয়ে হাতেও ব্যান্ডেজ করে দিল। এখন তাহলে আমি আসি। আর মামুনি একটু সাবধানে থাকবে কেমন? এত বড় মেয়ে এখন খামখেয়ালি হলে চলে? এখন আবার এই বাড়ির বৌমা হয়ে গেছ। জি আঙ্কেল, সাবধানে থাকবো। চলুন আঙ্কেল, আপনাকে এগিয়ে দিয়ে আসি। চলো আকাশ, তোমার পছন্দ আছে বলতে হবে। মেয়েটা কালো হলেও ভীষণ মিষ্টি দেখতে। একটা মুচকি হাসি দিলাম শুধু। ডাক্তার আঙ্কেলের সাথে সবাই বেরিয়ে গেল। আমি নিজের দিকে তাকিয়ে আছি, 2 হাত আর পায়ে ব্যান্ডেজ করা। নিজেকে প্রতিবন্ধী মনে হচ্ছে। হ্যাঁ, বলে গেল পায়ে চাপ না দিতে, তাহলে হাঁটবো কিভাবে? ভাবি আসবো? এসো। চাঁদের হাতে ফুলগুলো দেখে খুশি হয়ে গেলাম। এগুলোর জন্য এত কিছু, এগুলো কোথায় রাখবো? টেবিলের এই ফুলদানিতে রেখে দাও। ওকে, তুমি রেস্ট নাও, আমি আসছি। আচ্ছা। চাঁদ ফুল রেখে চলে গেল। আমি ফুলের দিকে তাকিয়ে আছি। ব্যথা পেলেও এই ফুলের জন্য ওনার কোলে তো উঠতে পারছি। স্বামীর কোলে ওঠার স্বপ্ন অন্তত পূরণ হয়েছে। রুমে এসে দেখি মেয়েটা বিছানায় বসে টেবিলের দিকে তাকিয়ে আছে। টেবিলে দেখি সেই ফুলগুলো। এই ফুলের জন্য এত কিছু হয়েছে, এখনই ফেলে দেব এই ফুল। এই কি করছেন? প্লিজ ফেলবেন না। আকাশটাও ফুল ফেলতে গেলে আমি বিছানা থেকে নামার জন্য নিচে পা রাখতে ব্যথায় চেঁচিয়ে উঠলাম। আহ! ফুল রেখে মেঘলাকে ধরলাম পড়ে যাওয়ার আগেই। ওর 2 বাহু ধরে আছি আর ও আমার বুকে পড়ে আছে। পড়ে যাওয়ার আগেই উনি ধরে ফেললেন। ওনার হার্টবিট শুনতে পাচ্ছি স্পষ্ট। এত ফাস্ট কেন হচ্ছে? উনি কি ভয় পেয়েছেন? কিন্তু ভয় তো আমি পাবার কথা, উনি কেন পাচ্ছেন? ভয় পেয়ে গেছিলাম। এই মেয়ে, তুমি কি শুরু করেছো বলো তো? 2 বাহু ধরে মুখটা সামনাসামনি এনে ধরলাম। কথা বলছো না কেন? কি বলবো? বেড থেকে কেন নেমেছো? আপনি ফুলগুলো ফেলে দিচ্ছিলেন, তাই আপনাকে আটকাতে। ও গড, এই ফুল ফুল আর ফুল। এই ফুলের জন্য হাত কেটে পা মোচকে বেডে বসে আছো, তাও মুখ থেকে ফুল যাচ্ছে না। ফুলগুলোর জন্য এমন করছো যেন ওগুলো ফুল না, ব্লু ডায়মন্ড। ব্লু ডায়মন্ড হলেও এমন করতাম না। এগুলো আমার কাছে ব্লু ডায়মন্ডের থেকেও দামি। এগুলো আমার একটা ইচ্ছে অন্তত পূরণ করেছে, যে ইচ্ছেটা কোনোদিনও পূরণ হওয়ার সম্ভাবনা ছিল না। মানে ফুল আবার তোমার কি ইচ্ছে পূরণ করলো? আর কখনই বা করলো? কিছু না, আপনি বুঝবেন না। বুঝতেও চাই না। তোমার মতো পাগল, স্টুপিড, ইডিয়েট মেয়ের কথা। ওনার কথা শুনছি আর দেখছি কি করে।
বেডে আছোয়া করে বসিয়ে দিলাম। এই নাও তোমার ফুল, আর যা ইচ্ছে করো। যত সব পাগলের পাল্লায় পড়ছি। এখানে বেশিক্ষণ থাকলে আমাকেও পাগল করে ছাড়বে। রুম থেকে বেরিয়ে ছাদে চলে এলাম। উনি ফুলগুলো আমার কোলে রেখে রুম থেকে বেরিয়ে গেল বিড়বিড় করতে করতে। ফুলগুলো সারা জীবন এভাবেই রাখতে পারলে আরো বেশি খুশি হতাম। ওকে, তাহলে তোমার এই ইচ্ছেটা আমি পূরণ করে দেব। মানে কিভাবে? সেটা সারপ্রাইজ। ও তা তুমি এখন এই রুমে? কেন ডিস্টার্ব করলাম? আমি তো ভাবলাম তুমি একা বসে বোর হচ্ছ, তাই গল্প করতে এলাম। খুব ভালো করেছো, সত্যি বোর হচ্ছিলাম। যাদের সাথে গল্প করতে করতে কখন ডিনারের সময় হয়ে গেছে টেরই পাইনি। আপামনি, খালাম্মা আপনারে ডিনারের জন্য ডাকছে। তুমি যাও, আমি আসছি। আর বৌমনির খাবার উপরে নিয়ে আসছি। আচ্ছা। টিয়া আপু ডাকতে চাঁদ চলে গেল ডিনার করতে, সাথে ফুলগুলোও নিয়ে গেল। এতবার না করলাম শুনলো না, কি নাকি সারপ্রাইজ দেবে। চাঁদ চলে যেতেই ফোন নিয়ে একটু ফেসবুকিং করতে লাগলাম। ছাদে বসে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেছে। মোবাইলটা বের করে দেখি ডিনারের টাইম হয়ে গেছে, তাই রুমে চলে এলাম ফ্রেশ হতে। এসে দেখি মেঘলা বিছানায় বসে ফোন ঘাঁটছে। একবার তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এলাম খেতে। ফেসবুকিং করছিলাম, তখনই উনি রুমে এসে ওয়াশরুমে চলে গেল, বেরিয়ে আবার রুমের বাইরে চলে গেল। উনি কি এখনো রেগে আছে? যা ইচ্ছে করুক, আমার কি। আমি আবার ফোনে মন দিলাম। মা, খাবার দাও। দিচ্ছি, খেয়ে মেঘলার খাবারটা রুমে নিয়ে যা। আমি নেব কেন? টিয়াকে দিয়ে পাঠাও। আশ্চর্য তো, তুই রুমেই যাবি, নিয়ে গেলে প্রবলেম কোথায়? ওকে ওকে, নিয়ে যাব। এখন কি খাবার পাওয়া যাবে? দিচ্ছি তো। আকাশ, তুই কিন্তু এখনো বলিসনি কাল আমরা ঢাকা কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি। মা, আমি আগেই বলছি এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু এখন কি খাবার রেখে চলে যাব? আকাশ, ওকে কিছু জিজ্ঞেস করব না, খাবার শেষ কর। খেয়ে মেঘলার খাবার রুমে নিয়ে এলাম। এসে দেখি এখনও ফোন দেখছে। ফোন দেখে পেট ভরবে না, খাবারটা খেয়ে মেডিসিন খেয়ে নাও। খিদেও পেয়েছে। খাবার হাতে নিতে গিয়েও থেমে গেলাম। খাবো কি করে? হাতে তো ব্যান্ডেজ। একবার হাতের দিকে তাকাচ্ছি, একবার খাবারের দিকে। হাতে ব্যান্ডেজ করে রাখার মতো কাটেনি। ফোন হাতে নিয়ে তো দিব্যি ফেসবুকিং করলাম। বড় লোকদের যত সব ঢং। এর আগে এর থেকে কত বেশি কেটেছে, কই ব্যান্ডেজ করে রাখিনি তো। শুধু একটা ওষুধ লাগাতাম, না হলে গাঁদা ফুলের পাতা পিষে লাগিয়ে নিতাম। তখন অবশ্য খাবারটা মা খাইয়ে দিত, কিন্তু এখন কে দেবে? খাবার সামনে নিয়ে আবার কি ভাবতে বসলে? তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেয়ে নাও। ওনার কথা শুনে অসহায় মুখ করে তাকালাম ওনার দিকে। ওর তাকানো দেখে মনে পড়লো ওর তো হাত কাটা, খাবে কি করে? কি করি এখন? একটু ভেবে হাত ধুয়ে ওকে খাওয়ানোর জন্য এক লোকমা ভাত ওর সামনে ধরলাম। উনি আমার সামনে খাবার ধরে আছে আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার মুখের দিকে। কি হলো, খাও। চোখে পানি টলমল করছে। অনেক কষ্টে আটকে রেখেছি, কোনো মতে খাবারটা মুখে নিলাম। এত তৃপ্তি কেন এই খাবারে? এর আগে মার হাতে অনেক খেয়েছি, সেই অনুভূতির কোনো তুলনা হয় না। তবে এই অনুভূতিরও কোনো তুলনা হয় না। দুটো আলাদা তৃপ্তি অনুভূতি। মেঘলা খাবার মুখে নেওয়ার সময় ওর ঠোঁট আমার আঙুলে টাচ লাগতেই হালকা কেঁপে উঠলাম। অজানা অনুভূতিতে সারা শরীর নাড়া দিয়ে উঠল। আমার হাত কাঁপছে এখন খাওয়াতে আসছে। আগে কখনো কাউকে খাইয়ে দেয়নি তো, তাই হাত কাঁপছে। কিছু মনে করো না। নিজেকে কোনো রকম সামলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বললাম। আপনার এমন ভালোবাসা পেতে শুধু হাত কেন, মাথা, কপাল, হাত, পা, গলা সব কেটে বসে থাকতে পারবো। না না, গলা কাটলে তো আমি মরে যাব। তখন আপনার এত ভালোবাসা কে নেবে? ভালোবাসা? এটা কি সত্যি ভালোবাসা? আরও খাবে? পেট ভরেনি। খাবার শেষ আবার হা করায় বললাম, কখন খাওয়া শেষ হয়ে গেছে টেরই পাইনি। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা, জীবনের সুন্দর মুহূর্তগুলো তাড়াতাড়ি চলে যায় কেন? এইভাবে সারা জীবন খাওয়ালেও আমার পেট ভরবে না প্রাণের স্বামী। কিন্তু সেটা আপনি কোনোদিন বুঝবেন না। না মানে আর খাবো না, পেট ভরে গেছে। ওকে, তাহলে তুমি থাকো, আমি প্লেটটা নিচে রেখে আসি। ঠোঁট মুছে দিলাম হাত ধুয়ে, ভেজা হাত দিয়ে। এবার শুধু আমি না, মেঘলাও কেঁপে উঠল। সেটা আমি ভালোই টের পেয়েছি। ওনার ভেজা হাত দিয়ে ঠোঁট মুছতেই কেঁপে উঠলাম। এ কেমন অনুভূতি?
আমি চুপচাপ প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে রেখে এলাম। রুমে এসে দেখি মেঘলা এখনও ওভাবেই শক্ট হয়ে বসে আছে। কি হলো, এখনো বসে আছো কেন? শুয়ে পড়ো। ওনার ডাকে ঘোর কাটলো, কিন্তু কেন জানি না ওনার দিকে তাকাতে লজ্জা করলো, তাই শুধু বলে শুতে নিলাম। 1 মিনিট। এবার ওনার দিকে তাকালাম। এটার কথা মনে ছিল না, খেয়ে নাও। চুপচাপ খেয়ে বসে রইলাম। আবার কি হলো? আসলে মানে একটু ওয়াশরুমে যাব। এটা বলতে এত তোতলানো লাগে? কোলে তুলে ওয়াশরুমে এনে নামালাম, হয়ে গেলে ডাক দিও। কিছু বুঝে ওঠার আগেই কোলে তুলে ওয়াশরুমে নামিয়ে চলে গেল। সে যাই হোক, আগে 2 হাতের ব্যান্ডেজ খুলে ডাস্টবিনে ফেলে দিলাম। ঝামেলা একটা, পারলে পায়েরটাও খুলে ফেলে রাখতাম। পায়েরটা খুলে ফেললে আকাশ চৌধুরী আমাকেই তুলে ডাস্টবিনে ফেলে দেবে। না বাবা, তার দরকার নেই। একটু কষ্ট করে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে গেছে। কোলে করে আবার বেডে বসিয়ে দিলাম। 1 মিনিট। হাতের ব্যান্ডেজ কই তোমার? এই রে, ঠিক খেয়াল করেছে মামা। মানে হয়েছে কি, খুব চুলকাচ্ছিল তাই খুলে ফেলে দিয়েছি। এখন আমি তোমাকে তুলে ফেলে দিয়ে আসবো। স্টুপিড, ইনফেকশন হয়ে গেলে। এত ধমকায় কেন? এতটুকুতেই ইনফেকশন হয় কারো? ইডিয়েট একটা। ফার্স্ট এইড বাক্স এনে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিলাম। এটা খুললে তোমার খবর আছে। এখন ঘুমিয়ে পড়ো। সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আবার জঞ্জাল পেঁচিয়ে দিল হাতে। ওনাকে সোফায় যেতে দেখে একবার ইচ্ছে হচ্ছিল ওনাকে বলি এখানেই ঘুমিয়ে পড়েন, কিন্তু সাহস হলো না। সারাদিনের কথা ভাবতে লাগলাম। সকালটা কেমন শুরু হয়েছিল, শেষটা কেমন হলো। আমার জীবনের গল্পটা যদি আজকের দিনের মতো হতো, খারাপ দিয়ে শুরু আর ভালো দিয়ে শেষ। কিন্তু সব গল্পের শেষ যে খুশি দিয়ে হয় না। কিছু গল্পের শুরুটা যেমন কান্না দিয়ে হয়, শেষটাও তেমন কান্না দিয়েই হয়। আমার জীবনের গল্পটাও হয়তো কান্না দিয়েই শেষ হবে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলাম। কেবল ঘুম লেগেছে চোখে, আর কারো শীতে কাঁপুনি শব্দে ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে বেড থেকে আসছে শব্দ। মেঘলার আবার জ্বর এলো নাকি? ও গড, মনে ছিল না। ডাক্তার আঙ্কেল বলেছিল রাতে জ্বর হতে পারে। তাড়াতাড়ি রুমের লাইটটা অন করে এসি অফ করে দিলাম। মেঘলার কাছে গিয়ে কপালে হাত রাখতেই চমকে উঠলাম। হাত মনে হচ্ছে পুড়ে গেছে। ওয়াশরুম থেকে পানি এনে মাথায় পানি দিতে লাগলাম। শরীর মুছে দিলে ভালো হতো ভাবতে একটা ঢোক গিললাম ভয়ে। কিছু করার নেই, সারা শরীর না মুছে হাত, মুখ, গলা কয়েকবার মুছে দিলাম। মাথায় পানি দেওয়া শেষ করে আমার একটা রুমাল ভিজিয়ে জলপট্টি দিতে লাগলাম। প্রায় ঘন্টা 2 পরে একটু কমলো জ্বর, কিন্তু কাঁপুনি কমছে না। কম্বল যা ছিল দিয়ে দিয়েছি। এখন আর কোনো উপায় না পেয়ে কম্বলের নিচে ঢুকে জড়িয়ে ধরতে গিয়ে আবার থেমে গেলাম, কিন্তু ওর কাঁপুনি থামছে না। তাই আর কিছু না ভেবে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মেঘলাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো জ্বরের ঘরে। মনে হলো 1200 ভোল্টের শক খেলাম। অজানা অনুভূতি নাড়া দিয়ে যাচ্ছে মনে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে এতদিন বুকটা ফাঁকা পড়েছিল, আজ কানায় কানায় পূর্ণ হলো। এই দিনের অপেক্ষায় যেন আমি করছিলাম। এই প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরলাম। রূপকে জড়িয়ে ধরা তো দূর, কোনোদিন হাত পর্যন্ত ধরিনি। আর কিছু না ভেবে মেঘলার মাথা বুকে এনে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। এখন আর অন্য কিছু ভেবে এই মুহূর্তটা নষ্ট করতেই ইচ্ছে করছে না। একে তো গরম, তার উপর কম্বলের নিচে আনুমানিক 100 ডিগ্রি জ্বরের শরীর, বুকে জড়িয়ে শুয়ে আছি। গরমে ঘেমে শরীর ভিজে, শার্টটা গায়ে লেপটে গেছে। তবু অদ্ভুত ভালো লাগা কাজ করছে। যেখানে গরম আমি একদমই সহ্য করতে পারি না। এ কেমন ভালো লাগা! আজানের শব্দে ঘুম ভেঙে গেল। মেঘলা আমার বুকে লেপটে ঘুমিয়ে আছে। এখন জ্বর নেই আর। ওকে বালিশে শুইয়ে দিলাম। ওর মুখের দিকে তাকিয়ে আছি। কতটা নিষ্পাপ লাগছে মেয়েটাকে। জ্বর ছাড়াই ঠোঁটের ওপর, কপালে, নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, যা ওর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। শুনেছি যে মেয়েদের নাক ঘামে তাদের নাকি স্বামী অনেক আদর করে, কিন্তু আমি তোকে কোনোদিন বউয়ের অধিকারী দিব না। তাহলে রূপের কাছে ফিরিয়ে দেব সময় হলে। ও কি আবার বিয়ে করবে? যে ওকে ভালোবাসবে, আদর করবে, ওকে টাচ করবে? না না, এ কিছুতেই হতে পারে না। ও আমার কাছে থাক আর না থাক, ওর চুলও আমি ছাড়া অন্য কেউ টাচ করবে না। আমি করতে দিব না। ও যেখানে থাক, ওর ওপর শুধু আমার অধিকার থাকবে, আর কারণ না। আর কিছু ভাবতে পারছি না। ওর চুলগুলো মুখ থেকে সরিয়ে একটা চুমু এঁকে দিলাম কপালে। কেন করলাম তার উত্তর আমার জানা নেই। কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে। উঠতে গেলে আবার পড়ে গেলাম। খেয়াল করলাম আমার শার্টের কলার ধরে আছে শক্ত করে। সর্বনাশ! ও কি জেগে গেছে? এখন কি বলবো? তাড়াতাড়ি
ওর মুখের দিকে তাকালাম, না জাগেনি, ঘুমের মধ্যে ধরে আছে। হালকা হেসে ওর হাত থেকে কলার সাবধানে ছুটিয়ে তাড়াতাড়ি উঠে এলাম। রুমের সব পরিষ্কার করে রাখলাম। রাতে যেগুলো দিয়ে মাথায় পানি দিয়েছি, জলপট্টি দিয়েছি, সব আগের জায়গায় রেখে দিলাম। তোমার সামনে আমার ভালো কিছু আসবে না মেঘলা, তুমি শুধু আমার খারাপটাই দেখবে, যে আমি তোমাকে দেখাবো। ফ্রেশ হয়ে মসজিদে নামাজ পড়ে একটু এক্সারসাইজ করে রুমে এলাম। আজ বেশি সময় এক্সারসাইজ করিনি, মেঘলার কিছু দরকার হতে পারে, তাই তাড়াতাড়ি চলে এলাম। ও এখনও ঘুমাচ্ছে দেখে ওয়াশরুমে গেলাম, শাওয়ার নিয়ে বের হলাম। ঘুমটা ভাঙতে এই শরীরটা কেমন দুর্বল লাগছে। আবার জ্বর এসেছিল নাকি রাতে? আমার এই এক বদভ্যাস, ঘুমানোর পর আমাকে বেড থেকে কেউ ফেলে দিলেও টের পাবো না, এত ঘুম আমার। আর জ্বর এলে তো কোনো হুঁশই থাকে না। সকালে মা যখন বলতো তোর জন্য একটুও ঘুমাতে পারিনি, রাতে জ্বরে কাঁপছিলি, আর আমি শুধু হাঁ করে তাকিয়ে থাকতাম, কখন জ্বর এলো টেরই পেতাম না। এখন এত দুর্বল লাগছে, ইচ্ছে করছে না চোখ খুলি। ওয়াশরুমের দরজা খোলার শব্দে না চাইতেও চোখ পিট করে সেদিকে তাকালাম। এবার আমার চোখ আপনা আপনি রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। উনি কালকের মতো খালি গায়ে শুধু নীল রঙের একটা টাওয়েল পরে ওয়াশরুম থেকে বের হচ্ছে, এক হাতে চুল ঝাড়তে ঝাড়তে। টাওয়েলটা হাঁটুর একটু নিচ পর্যন্ত, পায়ের ভেজা লোমগুলো লেপ্টে আছে। পা থেকে মাথার চুল পর্যন্ত সব আকর্ষণ করার মতো, পুরো চকলেট আইসক্রিম। ইচ্ছে করছে খেয়ে নেই। সকাল সকাল একটা ক্রাশ খেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই আয়নায় দেখলাম মেঘলা এদিকে তাকিয়ে আছে। ওর দিকে ঘুরে তাকালাম, ঘুম ভেঙেছে? ওনার কথায় ঘোর কাটাতেই চোখ নামিয়ে নিলাম। কিছু লাগবে? আসলে একটু ওয়াশরুমে যাব। ওকে। কোলে করে ওয়াশরুমে নিয়ে গেলাম। আমি গোসল করব, কিন্তু ওকে, বাথটাবে করো, পা ভিজেও না। কি কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। একটা টাওয়েল আর একটা 3 পিস সেট এনে দিলেই হবে। ওকে। উনি রুমের দিকে যেতেই আমি আগে ব্যান্ডেজ খুললাম হাতের। তুমি আবার ব্যান্ডেজ খুলে ফেলছো? আসলে গোসল করব তো, আর হাতও অনেকটা ঠিক হয়ে গেছে দেখেন। ওকে, আসলে শুকিয়ে গেছে অনেকটা, আর প্রবলেম হবে না, তাই আর কিছু বললাম না, চলে এলাম। ও আল্লাহ, আমার একদম ছোট ড্রেসটাও এনেছে। এটা লাগবে বলেনি তো। এখন ওনার দিকে তাকাতেও পারবো না লজ্জায়। চলে যেতেই আমি গোসল করতে লাগলাম। রুমে এসে ড্রেস পরে নিচে গেলাম ব্রেকফাস্ট করতে। আজ চাঁদকে দেখতে পাচ্ছি না। মা, চাঁদ কোথায়? কলেজে চলে গেছে। জানিসই তো এখান থেকে যেতে অনেকটা টাইম লাগে। মেয়েটার কষ্ট হয়, তবু হোস্টেলে থাকবে না। যতই নিজেদের গাড়ি দিয়ে যাক, প্রতিদিন কতটা জার্নি করতে হয়। আর কষ্ট করতে হবে না। মানে? কিছু না। আচ্ছা, বৌমার কি অবস্থা? রাতে জ্বর এসেছিল, আবার এখন ঠিক আছে। মেয়েটা একদম বাচ্চা সুলভ আচরণ করে। এখন কারো বাড়ির বউ হয়েছে, খেয়ালই নেই। খেয়ে মেঘলার খাবার রুমে নিয়ে এলাম। এই মেয়ের এখনো হয়নি। এই মেয়ে জ্বর নিয়ে কত সময় গোসল করো, তাড়াতাড়ি বের হও। আমাকে কি তোমার সেবক মনে করো? দরজা খুলে দিলাম তাড়াতাড়ি ওনার ধমক শুনে। বৃষ্টি ভেজা কালো গোলাপ আমার সামনে ফুটে আছে, বিন্দু বিন্দু পানি সারা মুখে জমে আছে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ওর মুখের দিকে। কে বলে কালো মেয়েরা সুন্দরী হয় না? কালো মেয়েরা সুন্দরী, মায়াবতী সব হয়, শুধু অহংকারী হয় না। ওনার তাকানো দেখে লজ্জা করছে। আমার হয়ে গেছে। ও ওর কথায় ঘোর কাটলো। হালকা লজ্জাও পেলাম। চুপচাপ কোলে তুলে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দিলাম। যা করার করে নাও। চুল খুলে দিলাম মুছবার জন্য, পানি পড়ছে। এই প্রথম ওর চুল দেখলাম। আমি ক্রাশড। ঘন কালো চুল প্রায় মেঝে ছুঁই করছে। ইচ্ছে করছে মুখ ডুবিয়ে ঘ্রাণ নেই, কিন্তু সেটা সম্ভব না। খেয়াল করলাম ওর চুল মুছতে অসুবিধা হচ্ছে। এমনিতেই আমি চুল মুছতে পারি না, তার উপর হাত কাটা। ওর হাত থেকে টাওয়েল নিয়ে চুল মুছে দিতে লাগলাম। মিষ্টি একটা ঘ্রাণ নাকে এসে লাগছে, তবু নিজেকে কন্ট্রোল করলাম। আমি জাস্ট অবাক হয়ে হাঁ করে আয়নার দিকে ওনাকে দেখছি। আচ্ছা, আমি কি সব স্বপ্ন দেখছি? স্বপ্ন হলে যেন কোনো দিন এই স্বপ্ন না ভাঙে, সারা জীবন এই স্বপ্নের মধ্যেই কেটে যায়। হয়ে গেছে? হাঁ করো, খাইয়ে দিচ্ছি। আগামীকাল থেকে সব নিজেই করবে। আচ্ছা। ওকে খাইয়ে বেডে নিয়ে বসিয়ে দিলাম, আর আমি সোফায় বসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। আজ আর বাইরে যাব না।
আমি আর কি করব, ফোনে ফেসবুকিং করছি আর আট চোখে ওনাকে দেখছি। মা, আব্বা, ভাই সবার সাথে ফোনে কথা বলে নিলাম। সারাদিন এইভাবেই গেল। দুপুরের লাঞ্চেও উনিই খাইয়ে দিলেন। তারপর সবাইকে রেডি হয়ে নিতে বললেন। আমাকে মা সুন্দর করে একটা গোলাপি শাড়ি পরিয়ে দিলেন আর চাঁদ হালকা সাজিয়ে দিল। মা আর চাঁদ চলে যেতেই উনি রুমে এলেন। আমি বেডে পা ঝুলিয়ে বসে আছি। তোমার হয়েছে? ওর দিকে তাকিয়ে আমি থম মেরে গেছি। গোলাপি শাড়ি, হালকা গহনা, মুখে হালকা মেকআপ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, এক কথায় অপ্সরা। কোনো কালো মেয়েকে এত সুন্দর লাগে আমার জানা ছিল না। কালো মেয়েরা মায়াবতী হয় জানতাম, সুন্দরীও যে হয় তার প্রমাণ মেঘলা। ওনাকে দেখে আমি চোখ ফেরাতে পারছি না। চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, হোয়াইট টি শার্টের উপর ব্লু ব্লেজার, টি শার্টের গলায় সানগ্লাস ঝোলানো, ব্লু জিন্স প্যান্ট, হাতে রিচ ওয়াচ, পায়ে ব্ল্যাক শু, একদম মিস্টার পারফেক্ট। কেউ কোনো ভুল ধরতে পারবে না। আমাকে সত্যি ওনার পাশে মানায় না, ওনার পাশে কোনো অপ্সরাই মানায়। আচ্ছা, উনি কি সবসময় এমন মিস্টার পারফেক্ট সেজে থাকে? আমি যে ওনার অযোগ্য সেটা প্রমাণ করতে। ভাইয়া ভাবি, তোমরা বের হচ্ছ না কেন? হ্যাঁ আসছি, তুই মাকে নিয়ে গাড়িতে বস। চাঁদের কথা শুনে চোখ নামিয়ে নিলাম। কোলে তুলে রুম থেকে বেরিয়ে এলাম। মা আর চাঁদ পেছনে বসেছে। মেঘলাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে নিজে উঠে ড্রাইভ করতে লাগলাম। ওনার গাড়িও আছে, থাকতেই পারে। এত সুন্দর বাড়ি যেহেতু আছে, গাড়ি থাকা স্বাভাবিক। কিন্তু বিয়ের আগে শুনেছিলাম ছোটোখাটো একটা বিজনেস করে। তাহলে থুর, এসব ভেবে এখন কি করব? গাড়িটা অনেক সুন্দর, ব্ল্যাক কালার। বিয়ের দিন মনে হয় এটাই ছিল। তখন খেয়াল করার মতো অবস্থায় ছিলাম না। আমি আগে কখনো এমন গাড়িতে উঠিনি। বিয়ের দিনই ফার্স্ট উঠেছি। বেশিরভাগ লোকাল বাসে যাতায়াত করেছি। বিয়ের দিন তাও পেছনে হাফ সেন্সে ছিলাম, আর এখন পুরো স্বাভাবিক, তার উপর ড্রাইভিং সিটের পাশের সিটে। ভয় ভয় করছে, আবার ভালোও লাগছে। প্রায় 2 ঘন্টা পর বিশাল এক বাড়ির সামনে গাড়ি থামলো। আসলে আকাশের বাড়িটা সাভারের দিকে আর আমাদের বাড়ি ধামরাই। আর এখন আমরা ঢাকা বসুন্ধরার বিশাল একটা বাড়ির সামনে আছি। গেটে অনেক সুন্দর করে লেখা চৌধুরী ভিলা। এত সুন্দর বাড়ি আমি আগে কখনো দেখিনি। এই বাড়ির তুলনায় আকাশের ওই বাড়ি কিছুই না। আকাশ, তুই কি পুরনো ক্ষতগুলো জাগিয়ে তুলতে এখানে এনেছিস? ভাইয়া, কেন? আমি এদের কথা কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এখানে? আর এই বাড়িটাই বা কার? এখানে আমরাই বা কেন এসেছি? একটু অপেক্ষা করো, সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হর্ন দিতেই বাড়ির গেট খুলে গেল। গাড়ি ভিতরে নিয়ে গেলাম। আমার হা করে দেখা ছাড়া আর কাজ নেই। গাড়ির ভেতর থেকে বাড়িটা দেখতে পাচ্ছি। এটাও দোতলা বাড়ি, কিন্তু অনেক সুন্দর আর বড়। বাড়ির ডিজাইনটা দেখার মতো। সামনে নানা রকম ফুলের বাগান। এই বাড়ির এক পাশ দিয়ে গাড়ি ঢুকে অন্য পাশ দিয়ে মনে হয় বের হয়ে যায়। মাঝে বাগান। ও আল্লাহ, কালো ড্রেস পরা কত গার্ড বাড়ি ঘিরে রেখেছে। কার বাড়ি এটা? মা বসে আছো কেন? নামো, চাঁদ নেমে আয়। আকাশ, অনেক হয়েছে, এবার বল এখানে কেন এসেছি? আমাদের বাড়ি আমরা আসবো না তো কে আসবে? নিজের আসল ঠিকানায় এসেছি আমরা। আকাশ, এটা আমাদের বাড়ি ছিল, এখন আর নেই। আমাদের ছিল, আমাদের আছে, আর আমাদেরই থাকবে ইনশাল্লাহ। মানে? আগে ভেতরে চলো, সব বলছি। আর মেঘলা কিন্তু এই বাড়িতে প্রথম ঢুকছে। কোনো নিয়ম থাকলে পালন করো। টিয়া ভেতরেই আছে। কাপা পায়ে গাড়ি থেকে নিচে পা রাখলাম। 3টে বছর পর এই বাড়িতে পা রাখছি। আজ থেকে প্রায় 30 বছর আগে বউ হয়ে এই বাড়িতে পা রেখেছিলাম। ভেবেছিলাম আর মৃত্যুর পর লাশ হয়ে তারপর বের হব, কিন্তু ভাগ্যে অন্য কিছু ছিল। মা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আমার মাথা ঘুরছে। এইটা আকাশদের বাড়ি? মা আর চাঁদ ভেতরে চলে গেল। এটা কাদের বাড়ি? বাড়িটা বানিয়েছেন আমার দাদা আশরাফ চৌধুরী। তারপর বাড়ির মালিক হয়েছিলেন আমার বাবা আশিক চৌধুরী। আর এখন এই বাড়ির মালিক আকাশ চৌধুরী। গোল গোল রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে একবার বাড়িটা দেখছে আর একবার আকাশকে। এত বড় বাড়ির মালিক আকাশ, তাহলে আমি কেন ওর পাশে বসে আছি? এখানে তো কোনো বড়লোক বাবার সুন্দরী মেয়ে থাকার কথা। আকাশ তাহলে এত মিথ্যা বলে বিয়ে কেন করেছে আমাকে? ও তো বলেছিল ছোটখাটো একটা বিজনেস করে, কোনো রহস্য আছে, কিন্তু কি সেটা? কি হলো নামো? ভাবনায় হারিয়ে গিয়েছিলাম। আকাশের ডাকে হুঁশ হলো। এখন আকাশকে আমার খুব বেশি সন্দেহ হচ্ছে। ধরে গাড়ি থেকে নামিয়ে কোলে করে বাড়ির দিকে নিয়ে এলো।
দরজায় মা আমাকে আর আকাশকে বরণ করলো। ভেতরে এসে আমার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরটা অনেক সুন্দর আর দামি ফার্নিচার দিয়ে সাজানো। ওই বাড়ির তুলনায় কিছুই না। ভেতরটাও অনেক বড়। এর রুম গুনতে পারবো না। আকাশ আমাকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। আকাশ, অনেক হেয়ালি করেছিস। এবার বল, আমরা এখানে কিভাবে? আর টিয়া এখানে কখন এলো? আমাকে বলে সকালে ওর মার সাথে দেখা করতে গিয়েছিল। টিয়া ওর মার কাছে যায়নি, আমি এখানে পাঠিয়েছিলাম সব ঠিকঠাক আছে কি না দেখার জন্য। কিন্তু তুমি শান্ত হয়ে বসো, আমি সব বলছি। একটু চুপ থেকে বলতে শুরু করলাম। বাবাকে হারিয়ে তখন এমনিতেই দিশেহারা, তার উপর যখন বাড়ি কোম্পানি সব সরকার জব্দ করে বাড়ি ছেড়ে দিতে বলে, তখন একদম ভেঙে পড়েছিলাম। তোমাদের নিয়ে আমাদের বাগান বাড়িতে উঠি, কিন্তু ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার দাদার এত কষ্টের গড়া কোম্পানি এইভাবে ধুলোই মিশে যেতে পারে না। এই কোম্পানি নিয়ে বাবার কত স্বপ্ন ছিল, কিন্তু কি করব বুঝতে পারছিলাম না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দ্বিতীয় দিন রেস্টুরেন্টে চরম অপমানের শিকার হই। আমি চৌধুরী বাড়ির যোগ্য উত্তরাধিকারী হতে পারিনি। বাবার টাকায় ফুটানি করতাম। বাবা নেই, এখন আমার 2 টাকার দামও নেই, এমন অনেক কথা শুনতে হয়। ভরা রেস্টুরেন্টে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। 3 দিন আগে যে আকাশ চৌধুরীর নাম শুনলে মাথা তোলার সাহস হতো না, আজ সেই আকাশ চৌধুরীর ওপর সবাই হাসছে। তখন সত্যি মনে হয়েছিল এতদিন যে ছিল সে আকাশ চৌধুরী নয়, আশিক চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী। আশিক চৌধুরীর হাত মাথার উপর থেকে চলে যেতেই রয়ে গেছে শুধু আকাশ, যার কোনো মূল্য নেই। বেরিয়ে এসেছিলাম রেস্টুরেন্ট থেকে, সারা রাত ঘুমাতে পারিনি। অবশেষে ঠিক করলাম এবার আশিক চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী নয়, চৌধুরী বাড়ির যোগ্য উত্তরাধিকারী আকাশ চৌধুরী সবার সামনে আসবে। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির যোগ্য ওনার সবার সামনে আসবে। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ চৌধুরী আকাশের বাবা। বাংলাদেশের টপ বিজনেসম্যানের অ্যাওয়ার্ড টানা 5 বছর পেয়েছে আশিক চৌধুরী। গত 3 বছর আগে হার্ট অ্যাটাক করে মারা যায় চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আশিক চৌধুরী। নিউজে প্রায় 3 দিন হেডলাইন ছিল এই নিউজ। তারপর 3 বছরে আর এই কোম্পানির কোনো নাম শুনিনি। আমি কিছু ভাবতে পারছি না, এত বড়লোক বাবার ছেলে আমাকে। পরদিন সকালে সরকারি ব্যবস্থাপনায় যোগাযোগ করি। বাবার প্রজেক্ট আমি শুরু করতে চাই, কিন্তু তারা প্রথমে রাজি হয় না। আমি এর আগে বিজনেসে জড়িত ছিলাম না, আমার কোনো অভিজ্ঞতা নেই, তাই বাবা আমার নামে একটা অ্যাকাউন্ট করেছে আমার জন্মের পরই। সেটা কেউ জানতো না। মা, তুমিও জানতে না মনে হয়। শুধু আমার নামে না, চাঁদ আর মার নামেও আছে। কই, আমাকে তো কিছু বলেনি কখনো। বাবার মৃত্যুর পর অ্যাডভোকেট আব্দুল আমাকে সব জানায়। আমাদের 3 জনের নামে 3টা ব্যাংক অ্যাকাউন্ট আর 3টা বাড়ি রেখে গেছে বাবা, যাতে তার অবর্তমানে আমাদের কোনো কষ্ট না হয়। প্রত্যেক প্রজেক্টের লাভের প্রায় 30% আমার অ্যাকাউন্টে, 10% চাঁদ আর 10% তোমার নামে জমা হতো। সেখানে এত টাকা জমা হয়েছিল, সারা জীবন কিছু না করলেও ভালোভাবে চলে যেত আমাদের। আমি চাইলে নতুন বিজনেস শুরু করতে পারতাম, কিন্তু এই কোম্পানি দাদা আর বাবার স্বপ্নের কোম্পানি, তাদের রক্ত ঘামে তৈরি। এটা কিভাবে ধুলাই মিশে যেতে দেই? বাবার এই প্রজেক্টটা ছিল 1000 কোটি টাকার, যার জন্য বাবা বাড়ি কোম্পানি সব জামানত রেখে বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিয়েছিল, যার জন্য বাবা মারা যাওয়ায় সরকার সব জব্দ করে নেয়। মা আর আমার নামের অ্যাকাউন্টটাও জামানত রেখে আমার বিজনেসের উপর পিএইচডি করার সার্টিফিকেট জমা দেওয়ার পর আমাকে প্রজেক্ট কন্টিনিউ করার পারমিশন দেয়। 3 বছর সময় লাগলো প্রজেক্ট কমপ্লিট করতে। গতকাল প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। ব্যাংকের লোন পরিশোধ করে বাড়ি আর কোম্পানি গতকাল ফিরে পেয়েছি। আকাশ, তুই তোর বাবার স্বপ্নের প্রজেক্ট কমপ্লিট করেছিস? হ্যাঁ মা। মা আকাশ আর চাঁদকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। আকাশ আর চাঁদও কাঁদছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, চোখ ঝাপসা হয়ে আসছে। কিন্তু আমি কেন কাঁদছি? সবাই রুমে গিয়ে রেস্ট নাও এখন। মেঘলাকে কোলে নিয়ে রুমের দিকে গেলাম। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি আর কিছু ভাবতে পারছি না। যা হচ্ছে শুধু নীরব দর্শকের মতো দেখে যাচ্ছি। মানুষের সামনে যখন তার কল্পনার বাইরে কিছু ঘটে, তাহলে হয়তো তার অবস্থা আমার মতোই হয়। ফ্রেশ হয়ে নাও। দিনগুলো কেটে যাচ্ছে। আজ 1 সপ্তাহ এই বাড়িতে এসেছি। রুমেই কেটেছে দিনগুলো। মা আর চাঁদ দিনে 2-1 বার এসে দেখা করে যায়। এই বাড়িতে আসার পর আকাশের সাথে দূরত্বটা কমার থেকে অনেক বেড়ে গেছে। সেদিন আসার পর আকাশ শেষবার কোলে করে রুমে নিয়ে এসেছিল, তারপর আর তার সাথে দেখা হয়নি। তারপর থেকে টিয়া আপু হেল্প করতো, রাতে আমার রুমেই থাকতো। উনি কোথায় থাকে আমি জানি না। গতকাল পায়ের ব্যান্ডেজ খুলে দিয়েছে, এখন আর কারো হেল্প লাগে না।
আজ টিয়া আপু নিজের রুমে চলে গেছে। অনেক প্রশ্ন মনে জমা হয়েছে, যার একটার উত্তরও আমার জানা নেই। বেডে শুয়ে গিয়ে এসব ভাবছিলাম, তখনই কেউ দরজায় নক করলো। আরে, কথা বলছো না কেন? টিয়া আপু কি? টিয়া আপু, আজ আর তোমার কষ্ট করে এখানে থাকতে হবে না, তুমি নিজের রুমে চলে যাও। এখন আরো জোরে নক হলো, তাই দরজা খুলে দিলাম। আরে আপনি? আপনি? কেন, অন্য কারো আসার কথা ছিল? না, মানে আমি মনে করেছি টিয়া আপু। তোমার পা ঠিক হয়নি? হয়েছে। টিয়া এই রুমে থাকতো তোমাকে হেল্প করতে, এখন তোমার যেহেতু হেল্পের দরকার নেই, তাহলে টিয়া এই রুমে কেন আসবে? একটা কথা, মানে কিছু মনে না করলে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? এই 1 সপ্তাহ কোথায় ছিলেন? বাড়ি আসেননি কেন? বাই এনি চান্স তুমি কি আমার উপর অধিকার খাটাচ্ছ? দুবেলা একটু কেয়ার আর একটু ভালো ব্যবহার করার জন্য যদি ভেবে থাকো আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, তাহলে তুমি একদম ভুল। আমার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা তোমার নেই। এইভাবে বলতে পারলো উনি? আমি তো ওনার উপর কোনো অধিকার খাটাইনি, শুধু জানতে চেয়েছিলাম। এভাবে না বললেও পারতেন। চোখ টলমল করছে পানিতে, অনেক কষ্টে চোখের পানি আটকে বললাম, না না, অধিকার খাটাচ্ছি না, শুধু জানতে ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম। ওকে, বাড়ি ফিরিনি এটা ভুল। বাড়ি ফিরেছি কিন্তু রুমে আসিনি। অফিসে অনেক কাজ ছিল, বাড়ি ফিরতে রাত হতো। আর মা বলেছিল তোমার সুবিধার জন্য টিয়া এই রুমে আছে, তাই অন্য রুমে ঘুমাতাম, আবার অনেক সকালে অফিসে চলে যেতাম। আজ কাজের চাপ কম থাকায় একটু আগে এসেছি বলে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। আর একটা কথা, আমি জানি আপনার পাশে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, আর আপনার কাছে স্ত্রীর অধিকার পাওয়ার আশাও আমি করি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, মিথ্যে বলে বিয়েটা আপনি আমাকে করেছেন, আমি করিনি। পেছনে ঘুরে মেঘলার গালটা চেপে দেয়ালের সাথে চেপে ধরলাম। লাগছে, ছাড়ুন। লাগার জন্যই ধরেছি। মাত্র 1 সপ্তাহ হয়েছে বিয়ের, এখনই মুখে কথা ফুটে গেছে? এত সাহস আমাকে কথা শোনানো? আমার সামনে একদম সাহস দেখাতে আসবি না। তোর সাহস ভয় পরিণত করতে আমার 1 মিনিট সময়ও লাগবে না। নেক্সট টাইম আমার সামনে সাহস দেখানোর আগে 100 বার ভাববি। রাবিশ। ধাক্কা দিয়ে ফেলে ওয়াশরুমে চলে এলাম। হে খোদা, হয় সহ্য করার ধৈর্য দাও, না হয় এই জীবন থেকে মুক্তি দাও। ভালোবাসার মানুষের অপমান যে বিষাক্ত সাপের থেকেও বেশি যন্ত্রণা দেয়। ধাক্কা দাও।